প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমি আসিফ বিন আলী আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমেরিকার আটলান্টা শহর থেকে। আজকে গ্লোবালিস্ট পডকাস্টের এই আলোচনা সিরিজে আমার সাথে যুক্ত হয়েছেন ডক্টর শামারুহ মির্জা। ডক্টর শামারুহ মির্জা তিনি একজন পাবলিক হেলথ স্পেশালিস্ট এবং একই সাথে তিনি একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট। তিনি অস্ট্রেলিয়াতে কাজ করছেন এবং তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন অস্ট্রেলিয়ার ক্যানবেরা থেকে। ডক্টর মির্জা, আপনাকে স্বাগত আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ আমাকে বলার জন্য। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, একটা জিনিস একটু আগে থেকে বলে নিই যে এই গ্লোবালিস্ট পডকাস্ট যেটা আমরা আয়োজন করছি, এটা আমার একটা ব্যক্তিগত উদ্যোগ। তবে আমরা রিসেন্টলি যুক্ত হয়েছি বাংলা আউটলুকের সাথে বাংলাদেশের রাজনীতিতে পলিসি কেন্দ্রিক আলাপ আলোচনা নিয়ে আসার জন্য, এবং তারই প্রেক্ষিতে বাংলাদেশের একটি রাজনৈতিক দল অর্থাৎ বিএনপি তার যে 31 দফা প্রদান করেছে, সেই 31 দফার উপরে সমাজের বিভিন্ন কেন্দ্র এবং বর্গের মানুষদেরকে তাদের স্পেশালাইজেশন অনুযায়ী আমরা আমন্ত্রণ জানাচ্ছি এবং সেখান থেকে আমরা একটা ক্রিটিক্যাল আলাপ আলোচনা শুরু করতে চাচ্ছি, এবং তারই অংশ হিসেবে আজকে আমাদের এই ইন্টারভিউ। এবং আমাদের আজকের এই ইন্টারভিউতে যিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন, ডক্টর মির্জা, তার একটা বড় গুরুত্বপূর্ণ পরিচয় হচ্ছে তিনি যেমন পাবলিক হেলথ স্পেশালিস্ট, পাশাপাশি তিনি সিতারাস স্টোরি বলে একটি প্ল্যাটফর্মের প্রতিষ্ঠাতা। আপনারা যারা জানেন, মুক্তিযুদ্ধ নিয়ে পড়াশোনা করেন, আপনারা জানেন যে মুক্তিযুদ্ধের দুইজন মাত্র নারী বীর প্রতীক রয়েছেন, এবং তাদের মধ্যে একজন হচ্ছে তারামন বিবি, অপরজন ডক্টর সিতারা। এবং ডক্টর সিতারা তিনি একজন চিকিৎসক ছিলেন এবং মুক্তিযুদ্ধের সময় তিনি আহত সৈনিকদেরকে তার চিকিৎসা প্রদানের মাধ্যমে তিনি কন্ট্রিবিউট করেছে। কিন্তু যেটা হয় আমাদের যে কোনো সংগ্রামে, নারীর যখন ভূমিকা থাকে এবং সংগ্রাম শেষ হয়ে যাওয়ার পরে আমরা নারীর ভূমিকাগুলো বেমালুমভাবে ভুলে যাই, এবং সেই ভুলে যাওয়ার মাঝখানে সেই অতলের ভেতরে অনেকের কন্ট্রিবিউশন হারিয়ে যায়। মুক্তিযুদ্ধের সময় যেটা হয়েছে সেটা এখনও হয়, এবং সেটা হয়তো বা ভবিষ্যতেও হবে যদি আমরা এই বিষয়গুলো নিয়ে আরেকটু সচেতনভাবে আলাপ আলোচনা না করি। তো আমাদের আজকের আলোচনা আমরা শুরু করতে চাচ্ছি এই নারী প্রশ্নটি নিয়ে। এবং ডক্টর মির্জা, আপনার কাছে আমার প্রশ্ন, আহ, আপনি বিএনপির 31 দফা পড়েছেন, বিএনপির 31 দফায় নারী নিয়ে কথাবার্তা রয়েছে। ইন জেনারেল আপনি আপনি যখন কাজ করছেন এবং আপনি যখন দেখছেন, বিশেষ করে আপনি নারীদের অধিকার নিয়েও যখন কাজ করছেন, আপনার কি মনে হয়েছে যে বাংলাদেশের এই যে অন্যতম সব থেকে বড় রাজনৈতিক দলটির কোনো নারী নীতি রয়েছে কিনা? ধন্যবাদ আসিফ আমাকে প্রশ্নটি করার জন্য। আমি বিএনপি 31 দফা পড়েছি এবং এখানে সম্ভবত 24 নম্বর দফাটি নারীদেরকে নিয়ে। 24 নম্বর দফায় যা বলা হচ্ছে সেটা হচ্ছে যে বিএনপি কি করবে, বিএনপি যদি নির্বাচিত হয় তাহলে বিএনপি নারী এবং শিশুদের জীবনযাত্রার মান উন্নয়নে কাটিং এজ ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ গুলো নিবে। তারপরে বলছে যে নারীর অর্থনৈতিক উন্নয়নে তারা কন্ট্রিবিউট করবে। এবং 3 নম্বরটি বলছে যে নারীর নির্বাচনে, লোকাল ইলেকশন থেকে শুরু করে জাতীয় নির্বাচনে নারীর অংশগ্রহণকে তারা নিশ্চিত করতে কন্ট্রিবিউট করবে। তো এই তিনটা পলিসি এক্সেলেন্ট। যখন আমি পড়ছি এবং শুনছি খুব ভাল লাগছে। তো আমি করলাম কি, আমি বিএনপি কনস্টিটিউশনে একটু গেলাম, একটু পিছন দিকে গেলাম এবং দেখলাম যে বিএনপি কনস্টিটিউশনে যে কথাটি বলা আছে সেটা হচ্ছে হ্যাঁ, নারীদের যে অধিকার সেটা প্রতিষ্ঠা করা হবে। এবং আরেকটা ব্যাপার বলা হয়েছে যে 2020 সালের মধ্যে বিএনপি প্রত্যেকটি কমিটিতে 33% নারীর অংশগ্রহণ নিশ্চিত করা হবে। আমি কিন্তু জানি না যে 2025 সালে সেটা এনশিওর করা হয়েছে কিনা। আর বিএনপির যে 19 দফা, প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে 19 দফা ঘোষণা করেছিলেন, সেখানে তিনি বলেছিলেন যে বাংলাদেশি সমাজে নারী অধিকার প্রতিষ্ঠিত হবে। আমার মনে হয় না যে বিএনপি নারী বিষয়ে কোনো স্পেসিফিক নীতি আছে। আমি যেটুকু পড়াশোনা করলাম, আমার আমার ভুল হতে পারে, হ্যাঁ, আমি যেটুকু জানি। তবে আমার কাছে মনে হয় যে প্রত্যেকটি রাজনৈতিক দল নির্বাচনকে সামনে রেখে যে ম্যানিফেস্টো গুলো অ্যানাউন্স করে, সেখানে তাদের যে দর্শন সেটা রিফ্লেক্টেড হয়। আর সেটা আমি বিএনপির নারী বিষয়ক দফাটা নিয়ে আমি জাস্ট কিছু কথা বলি। সেটা হচ্ছে যে বাংলাদেশের সমাজে কিন্তু নারী অধিকার বলতে আমরা কেন জানি শুধু সম্পত্তির সমান অধিকার কিংবা পোশাকের অধিকার, এই ব্যাপারগুলো নিয়ে বুঝছি, হ্যাঁ, কিন্তু প্রান্তিক নারীর যে অর্থনৈতিক স্বাধীনতা, এই বিষয়ে আমার মনে হয় খুব একটা কাজ করা হয় না।
দ্যাটস ওয়াই বিএনপি যখন বলছে যে বিএনপি নারী এবং শিশুদের, প্রান্তিক নারী এবং শিশু জীবনযাত্রার মান উন্নয়নে কাটিং এজ ইনিশিয়েটিভ নেবে, আমি আশান্বিত হই অবশ্যই। বিকজ বিএনপি যিনি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তার যে ভূমিকা ছিল নারী উন্নয়নে, সেটা অবশ্যই ইন্সপায়ার করে। তবে আলটিমেটলি কি করবে সেটা আমরা ভবিষ্যতে দেখতে পাবো। আমি মনে করি বিএনপি তার যে দর্শন, সেটা প্রমাণ করার জন্য তারা কিন্তু এখনই কাজ শুরু করতে পারে। বিএনপি বিভিন্ন অঞ্চলে গিয়ে নারীদের যে ফাইন্যান্সিয়াল লিটারেসি, সেসব বিষয়ে ছোটখাটো ওয়ার্কশপ করতে পারে, ডোমেস্টিক ভায়োলেন্স নিয়ে কাজ করতে পারে। আহ এই ব্যাপারগুলো যখন আমি দেখতে পাবো, তখন আমার মনে হবে যে না, বিএনপি নারীদের নীতি বিষয়ে যথেষ্ট সচেতন। আহ, ধন্যবাদ ডক্টর মির্জা, আপনি চমৎকারভাবেই এই যে ব্যাপারটিকে শুধুমাত্র বর্তমানের 31 দফার সাথে না, বরং এর আগের যে 19 দফা ছিল সেটার সাথেও সংযুক্ত করেছেন। আমি শুধু একটা পয়েন্ট বলতে চাচ্ছি, আমি যেটা মনে করি যে বাংলাদেশের যে কোনো পিছিয়ে পড়া জনগোষ্ঠী, সেটা জেন্ডারের কারণে হোক, সেটা তার ধর্মীয় আইডেন্টিটির কারণে হোক, অথবা তার জাতিগত আইডেন্টিটির কারণে হোক, তাদের তো নিজস্ব কিছু ডাইমেনশন রয়েছে। তবে বিশেষ করে নারীদের ক্ষেত্রে তিনটা জিনিস নিশ্চিত করা খুব জরুরি। একটা হচ্ছে যে শিক্ষার ক্ষেত্রে তাদের অবারিত এক্সেস, আহ, তাদের নিরাপত্তা ব্যক্তিগত পর্যায়ে এবং সামাজিক পর্যায়ে, এবং কাজের ক্ষেত্রে তাদের অবারিত এক্সেস। তাদেরকে যদি যথাযথভাবে শিক্ষার ক্ষেত্রে এক্সেস দেওয়া হয়, সামাজিকভাবে নিরাপত্তার জায়গাটা নিশ্চিত করা হয়, এবং কাজের ক্ষেত্রে প্রতিযোগিতা অংশগ্রহণের পূর্ণ সুযোগ দেওয়া হয়, আমার ধারণা তারা তাদের নিজেদের সিদ্ধান্ত, নিজেদের জীবন উন্নয়নের জন্য নিজেরাই কাজ করতে পারবে। দুঃখজনকভাবে এটা ঠিক যে আমাদের অধিকাংশ বিতর্কগুলোই আহ, খুবই ছোট ছোট সংকীর্ণ জায়গার মধ্যে চলে যায়, ফলে আমরা লার্জার জায়গাটাতে আমরা দেখি না। আহ, আপনি সংরক্ষণের কথা বলছিলেন, নারীদের সিট সংরক্ষণের কথা বলছিলেন বিএনপির ভেতরে। আহ, সংরক্ষণ নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে। অনেকেই সংরক্ষণের পক্ষে, অনেকেই আবার সংরক্ষণের বিপক্ষে। অনেকেই মনে করেন যে আহ, যে কোনো জায়গায় একটা নির্দিষ্ট সংখ্যক সিট সংরক্ষিত থাকা উচিত, এবং সেখানে শুধু মানে নারীরা অংশগ্রহণ করবে। আবার অনেকে মনে করেন যে না, অবাধ প্রতিযোগিতার মাধ্যমে ম্যারিটের ভিত্তিতে যার যতটুকু প্রাপ্য সে সেইভাবে আসবে। এই যে দুটো স্ট্রিম, এই দুটো বিতর্কের মধ্যে আপনার এখন পর্যন্ত আপনার কাজ এবং পড়াশোনা এবং এঙ্গেজমেন্টের ভিত্তিতে আপনি কি দেখছেন যে বিএনপি কোন দিকটাতে বেশি আগ্রহী? সংরক্ষণের মাধ্যমে নারী অধিকার নিশ্চিত করা, নাকি অবাধ প্রতিযোগিতার মাধ্যমে ম্যারিটোক্রেসির ভিত্তিতে নারী অধিকারের জায়গাটাকে নিশ্চিত করতে চায়? দেখুন, এই এই প্রশ্নটা খুব জরুরি প্রশ্ন, কিন্তু এখানে আমার যে ভিউ সেটা হয়তো বা পপুলার ভিউ নাও হতে পারে। হ্যাঁ, আমি এসেছি বাংলাদেশ থেকে। বাংলাদেশে আমার টার্সিয়ারি এডুকেশন শেষ করে আমি এসেছি উন্নত দেশে পড়াশোনা করতে, এখানে আমি সেটেল করেছি। এখন অস্ট্রেলিয়ার কনটেক্সটে যদি বলি, অবশ্যই অস্ট্রেলিয়াতে মেরিটোক্রেসি হচ্ছে সবকিছু ভিত্তি। কেন? বিকজ এখানে অলরেডি মেয়েরা পুরুষদের সমপর্যায়ে চলে এসেছে। ঠিক আছে, এখানে আপনাকে ওই কোটা দিয়ে সংরক্ষণ করে মেয়েদেরকে সামনে এগিয়ে আনার কোনো প্রয়োজন নেই। কিন্তু আপনি কি বাংলাদেশের কনটেক্সটে যান, হ্যাঁ, বাংলাদেশের কনটেক্সটে কিন্তু আপনি বায়োলজিক্যালি বলেন, কিংবা সোশ্যাল সোশ্যালি বলেন, কিংবা রিলিজিয়াসলি বলেন, সব দিক থেকে কিন্তু মেয়েরা সামনে এগোয় না। হ্যাঁ, এবং এটা অনেক ফ্যাক্টর হতে পারে, মেয়েরা এগোতে চায় না কিংবা এগোতে দেওয়া হয় না, সেই প্রশ্নে আমি যাব না। আমি মনে করি ইনিশিয়াল স্টেজে আপনার যখন, আপনি একটা দরজা খুলে দিচ্ছেন, ধরুন আমি ফর এক্সাম্পল একটা চাকরি ইন্টারভিউ হবে, হ্যাঁ, তো সেই ইনিশিয়াল পর্যায়ে আপনি যদি মেয়েদের জন্য সংরক্ষিত কোটা রাখেন, সেটা 1% হতে পারে, 2% হতে পারে, 3% হতে পারে। আপনি কেন রাখছেন? আপনি মেয়েদেরকে এনকারেজ করছেন যে এখানে দেখুন তোমার জন্য একটা জায়গা আছে, তুমি এখানে অ্যাপ্লাই করো, তুমি আসো। এটা কিন্তু জরুরি। সো বিএনপি যদি বলে যে আমার প্রত্যেকটা কমিটিতে 30% আমি প্লেস রাখবো ফর উইমেন, আমি মনে করি দিস উইল এনকারেজ দ্য উইমেন টু কাম অ্যান্ড জয়েন পলিটিক্স। হ্যাঁ, এটা কেন হচ্ছে? আমি আরেকটা ছোট উদাহরণ দিই। মেয়েদের স্কুল আর ছেলেদের স্কুল, এবং কোয়েট স্কুল, রিসার্চে দেখা গেছে, ইন্টারন্যাশনাল রিসার্চে দেখা গেছে, কোয়েট স্কুলগুলোতে মেয়েরা স্বভাবতই তারা আর্ট, মিউজিক, লিটারেচার এসব বিষয়ে পড়াশোনা বেশি করছে কোয়েট স্কুলে, ওয়ারাস ছেলেরা কিন্তু যাচ্ছে স্টেমে।
সেক্ষেত্রে কিন্তু আপনি যখন মেয়েদের স্কুল আলাদা করে রাখছেন, তখন কিন্তু দেখা যাচ্ছে মেয়েদের সব জায়গায় প্রবেশ থাকছে। হ্যাঁ, মেয়েরা স্টেম সাবজেক্টে পড়ছে, মেয়েরা মিউজিকও পড়ছে, আর্ট পড়ছে। সেক্ষেত্রে আপনি একটা ইকুয়াল ডিস্ট্রিবিউশন অফ উইমেন পাচ্ছেন ইন অল এরিয়াজ। সো এভাবে চিন্তা করলে আমার মনে হয় যে একটা লেভেল পর্যন্ত কিছু জায়গা রাখা উচিত মেয়েদের জন্য বাংলাদেশের কনটেক্সটে, বিকজ অফ দ্য সোশ্যাল স্ট্রাকচার দেয়ার। এবং মেয়েরা যখন এগিয়ে আসবে, এবং তারপরের লেভেলগুলা, দ্বিতীয় লেভেল, তৃতীয় লেভেল, চতুর্থ লেভেলে অবশ্যই মেরিটোক্রেসির ভিত্তিতে জায়গা করে দেওয়া উচিত। হ্যাঁ, সংরক্ষণবাদের ক্ষেত্রে একটা জিনিস আমরা ইতোপূর্বে যে জিনিসটা লক্ষ্য করেছি, যেমন জাতীয় সংসদের কথা যখন আমরা দেখি যে সেখানে যখন নারীদের জন্য আসন সংরক্ষণ করে রাখা হয়, সেটা একটা হুম। পর্যায়ে কিন্তু হচ্ছে যে আহ, মানে পিক অ্যান্ড ড্রপে চলে যায়। অর্থাৎ হুম। আহ, যিনি বা যারা সেখানে নারী সদস্য হিসেবে যাচ্ছেন, তারা হুম। দেখা যায় যে আসলে সেখানে এই নারী যে পরিচয়টা সেটি ব্যবহার হুম। করছেন ঠিক আছে, কিন্তু হুম। তাদেরকে যখন চুজ করা হচ্ছে তখন দেখা হচ্ছে আসলে কোন প্রভাবশালী ভাইয়ের বোন তিনি, বা কোন আই এগ্রি। প্রভাবশালী হাজব্যান্ডের ওয়াইফ তিনি। এবং এই অ্যাবসলিউটলি। এই যে নির্বাচনের যে প্রক্রিয়া, এইটাতে কিন্তু হুম। আমাদের দেশের যে প্রান্তিক নারী, যে নারীটা হুম। ধরেন গ্রামে তার পরিবারের যত্ন নিচ্ছে কৃষিকাজ করার মাধ্যমে, হুম। কিংবা যে নারীটা গার্মেন্টসে গিয়ে 9-10 ঘন্টা কাজ করে বস্তির ঘরে ফেরত গিয়ে তার বাচ্চাকে ওইখানকার একটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ানোর জন্য দিনান্ত চেষ্টা করছে, তার কিন্তু এক্স্যাক্টলি। অংশগ্রহণ থাকে না। এই হুম। সংরক্ষণটা অনেক ক্ষেত্রেই, বিশেষ করে রাজনীতির ক্ষেত্রেও যখন আমরা দেখি, এটা আসলে পলিটিক্যালি পাওয়ারফুল ক্লাসের প্রিভিলেজড নারীদেরকেই কিন্তু হচ্ছে সহযোগিতা করে। এই ব্যাপারটা মানে আপনি নিজে বিএনপিকে যতটুকু দেখেছেন, পড়েছেন, জেনেছেন, সেখান থেকে আপনি কি দেখেছেন যে এই ব্যাপারগুলো নিয়ে ভাবনা কতটুকু রয়েছে, বা যদি ভাবনা থেকে না থাকে ভাবনা করাটা জরুরি কিনা? অবশ্যই জরুরি, ভীষণ জরুরি। দেখুন, আমি বিএনপির ভেতরে কি হয় আমি জানি না। হুম। এবং আমি বিএনপি বাইরে থেকে যা দেখতে পাই সেটা দেখেছি অবশ্যই। বিএনপিতে কার মেয়ে, কার বোন, হ্যাঁ, কার খালা, এই ব্যাপারগুলা কিছুটা প্রেফারেন্স তো পাই। এটা শুধু বিএনপি নয়, কিন্তু আমার মনে হয় বাংলাদেশে প্রত্যেকটা রাজনৈতিক দলেই সেটা হয়। জামাতেও হয়। জামাতে যে নারী সংঘ আছে সেখানে দেখা যাচ্ছে কার মেয়ে আসছে, কার স্ত্রী আসছে। হ্যাঁ, আওয়ামী লীগে তো হয়, প্রত্যেকটা দলই এটা হয়। এই কালচার থেকে অবশ্যই বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দলকে বের হয়ে আসতে হবে। এটা বাংলাদেশের কোনো কাজে আসবে না। আপনি যে কথাটা বললেন, কথাটা এত সত্যি, যে প্রান্তিক নারীকে আমরা কি করে সামনে আনবো। আমি একটা ছোট উদাহরণ দিই। আমি বেশ কিছু বছর আগে যখন ঠাকুরগাঁ যাচ্ছিলাম, তখন ঠাকুরগাঁ যাওয়ার সময় রাস্তায়, আমি জানি না আপনি এটা দেখেছেন কিনা কখনো, যে মরিচ শুকাতে দেয় রাস্তায়। হ্যাঁ, পুরো রাস্তা, মানে ইট লুকস সো বিউটিফুল, পুরো লাল হয়ে যায়। লাল হয়ে থাকে। লাল হয়ে থাকে, এবং ওখানে সব মেয়েরা কাজ করছিল। ইন্টারেস্টিং থিং, যে ব্যাপারটা আমার মানে ভীষণ আমাকে আকৃষ্ট করেছিল, যে এবং ওই মেয়েরা কিন্তু ছেলেদের সব শার্ট পরেছিল, শাড়ি, কিন্তু উপরে সব ছেলেদের শার্ট। অ্যান্ড ইউ সি হাউ ইন্টেলিজেন্ট দোজ উইমেন ওয়্যার। মানে তারা ওটা কেন করেছে? বিকজ দে ওয়ার প্রোটেক্টিং দেমসেলস ফ্রম সানলাইট, অ্যান্ড অলসো ইট ওয়াজ কমফোর্টেবল, অ্যান্ড ইট ওয়াজ অ্যাকচুয়ালি গিভিং দেম আ সেন্স অফ সিকিউরিটি। ইটস অল কভার্ড, when you just wear শাড়ি, আপনাকে কিন্তু বেশ কিছু ইস্যু চলে আসে। কি অসাধারণ ইন্টেলিজেন্ট একটা মানে আইডিয়া! তো আমরা যখন একজনের বোন, মা, কিংবা আত্মীয়কে নিয়ে আসছি, সেখানে কিন্তু আমরা এই আইডিয়া গুলা মিস করছি। হ্যাঁ। এবং প্রান্তিক লেভেলের যে সংগ্রাম, ওটাই কিন্তু বাংলাদেশের আসল সংগ্রাম। বাংলাদেশকে এখন এই পর্যায়ে নিয়ে গেছে কিন্তু এই গার্মেন্টস ওয়ার্কাররা, হাজার হাজার মেয়েরা। এবং বাংলাদেশকে এই পর্যায়ে নিয়ে গেছে গ্রামে গঞ্জে এই পরিশ্রমী নারীরা। সো আমি মনে করি, বাংলাদেশে যখন আপনি নারী আসন সংরক্ষণের কথা বলবেন, সেখানে অবশ্যই আহ হেলথে যারা খুব ভালো কাজ করছে তাদেরকে নিয়ে আসতে হবে। যারা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে ভালো কাজ করছে, একেবারে শ্রমিক, তাদের কাছ থেকে নিয়ে আসতে হবে। যারা আপনার শিক্ষাতে খুব ভালো করছে, একেবারে সেই রুরাল এরিয়াতে একটা স্কুলে যে শিক্ষিকাটা আপনি ধরুন অ্যাওয়ার্ড পেয়েছে, হ্যাঁ, প্রেসিডেন্টস অ্যাওয়ার্ড পেয়েছে, এই ধরনের মানুষটাকে নিয়ে আসতে হবে। এই ব্যাপারগুলো করলে শুধুমাত্র আপনি পরিবারতন্ত্র থেকে পুরো দেশকে বাইরে নিয়ে আসবেন তা নয়, আপনি
যে জায়গাতে কাজটা করা দরকার সেই জায়গা থেকে একজন প্রতিনিধিকে নিয়ে আসছেন, এবং তারপরে কি হচ্ছে, আপনার পলিসিতে কিন্তু সেই রিফ্লেকশনটা হচ্ছে, আপনার আসল ইস্যুগুলো সেখানে রিফ্লেক্টেড হচ্ছে। বাট হ্যাভিং সেড দ্যাট, এই কথা আমরা বলা দরকার যে হ্যাঁ, এখানে রাজনীতিবিদদের মেয়ে, আত্মীয়া, তাদের যদি সেই পরিমাণ মেধা থাকে, আমি অবশ্যই তাদেরকে ইন্সপায়ার করব আপনার রাজনীতিতে আসতে, এবং অবশ্যই যেসব সুযোগ সুবিধা আছে সেগুলো অ্যাভেল করতে, বিকজ ব্যাপারটা মেধার ভিত্তিতেই হওয়া উচিত। আপনি যদি সংরক্ষিত আসনও রাখেন, এই কথাটা আমার বারবার আসলে বলা উচিত, আমি কিন্তু সংরক্ষিত আসন যখন বলছি তখন কিন্তু আমি মেধা যেন সেখানে প্রয়োগ হয় সেটাও আমি নিশ্চিত করতে বলছি। হ্যাঁ, আপনি 30টা যদি সংরক্ষিত আসন রাখেন মেয়েদের জন্য, তাহলে ওখানে 30টা আসনে যেন মেধাবী মেয়েরা আসে, সেটা খুব জরুরি। আমি আপনার সাথে এক্ষেত্রে খুবই একমত যে যেমন আমাদেরকে চিন্তা করতে হবে যে প্রান্তিক মানুষদেরকে কিভাবে বৃহত্তর জি। রাজনৈতিক প্রসেসে যুক্ত করা যায়, পাশাপাশি আবার অবশ্যই কেউ কারো মেয়ে হয়েছেন বা পরিবারের সদস্য হয়েছেন বলে এটা তার অযোগ্যতা, ব্যাপারটা তাও নয়। মূল এক্স্যাক্টলি। ব্যাপারটা হচ্ছে যে প্রিন্সিপালসটা কি হবে, সেট অফ রুলসটা কি হবে সেখানে। অ্যাবসলিউটলি। মানে আসার ক্ষেত্রে অর্থাৎ রিসোর্স ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে কি ধরনের এথিক্যাল স্ট্যান্ডার্ড ফলো করা হবে, সেটাই আসলে বড় ব্যাপার। কারণ একজন মানুষকে যদি তিনি অমুকের সন্তান বা তিনি অমুকের স্ত্রী এই কারণেও যদি তাকে আবার সুযোগ না দেওয়া হয়, সেটাও কিন্তু তার প্রতি অবিচার। মানে ব্যালেন্স অবশ্যই। করাটা খুব জরুরি। আহ, নারীদের ক্ষেত্রে আরেকটা জিনিস যেটা আমরা লার্জলি দেখি, যেমন বাংলাদেশের একটা খুব চমৎকার ফিনোমেনা, আমি নিজে যখন সোশ্যাল সায়েন্টিস্ট হিসেবে কাজ করি লক্ষ্য করি যে আমাদের বহু নারী গার্মেন্টসে কাজ করেন। আমাদের গার্মেন্টসের মেরুদণ্ড কিন্তু হচ্ছে নারী শ্রমিক, এবং গার্মেন্টস আমাদের অর্থনীতির মেরুদণ্ড। এই নারী শ্রমিকদের ব্যাপারে আমরা অনেক সময় লক্ষ্য করি যে অত্যন্ত বিষোদ্গার করা হয় বিভিন্ন ধরনের আহ, আহ, ধর্মীয় সামাজিক গ্যাদারিংয়ে। মানে তাদেরকে অনেকটা ছোট করা, খাটো করা, তাদের কাজে অংশগ্রহণটাকে অনেকেই, আমি সবাই বলবো না, অনেকেই মানে ধর্মের বিরুদ্ধে, সামাজিক সংস্কৃতির বিরুদ্ধে অবস্থান নেওয়া হিসেবে ফ্রেম করে থাকেন। ইন্টারেস্টিংলি এই নারীরাই কিন্তু আবার অনেক ক্ষেত্রে এই ছোট ছোট জায়গাগুলোতে চাঁদাও দেন যখন শীতকালে তারা যখন গ্রামে যান এবং ওই সময়ে যখন ইয়ে হয়। আমি এটা বলছি না যে এটা ঢালাওভাবে হয়, সমাজে একই সাথে তাদের এই কাজের প্রতি সমর্থনও রয়েছে। আবার এই ধরনের একটা মানে আলাপ আলোচনাও আমরা পপুলিস্ট জায়গা থেকে দেখি, সোশ্যাল মিডিয়াতে থেকেও দেখি। এইরকম একটা জায়গায় যেহেতু বিএনপির কি ধরনের অবস্থান নেওয়া উচিত, যেটা এই যে সোশ্যালি একটা গ্রুপকে আইসোলেট করে তাদের কাজের জায়গাটাকে টার্গেট করে আলাপ আলোচনা করা হয়, বিষোদ্গার ছড়ানো হয়, আহ, মানে সেইখানে রাজনৈতিক দল হিসেবে বিএনপি কি ধরনের কাজ করতে পারে বলে আপনার পরামর্শ থাকতে পারে? আমি মনে করি রাজনৈতিক দল হিসেবে বিএনপির অনেক অনেক কাজ করার আছে। হ্যাঁ, এটা তো অন্যায়। প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি প্রথমেই তো আসলে একটা ব্যাপারে একমত হতে হবে, কোনটা অন্যায় কোনটা ন্যায়। আমি এভাবে চিন্তা করি। হ্যাঁ, এখন তারা কিভাবে চিন্তা করে আমি জানি না। সো সবচেয়ে বড় কথা, গার্মেন্টস ওয়ার্কারদের যে কন্ট্রিবিউশন বাংলাদেশ ইকোনমিতে, সেটাকে আমাদের যদি এনশিওর করতে হয়, তাহলে অবশ্যই এদের পক্ষে আমাদের দাঁড়াতে হবে। হ্যাঁ, এদের সাথে দাঁড়াতে হবে। এই ব্যাপারটা কিন্তু শুধু বাংলাদেশের মানে ইস্যু না, এটা জিওপলিটিক্যালি আপনাকে চিন্তা করতে হবে। আন্তর্জাতিক পরিমণ্ডলে আপনি বাংলাদেশকে কোথায় নিয়ে যাচ্ছেন এদের পাশে না দাঁড়িয়ে। হ্যাঁ, সেটা আমাকে চিন্তা করতে হবে। বাংলাদেশ তো পুরো পৃথিবীতে একটিমাত্র দেশ না। বাংলাদেশকে অনেক দেশের অনেক রকমের সুযোগ সুবিধার উপর ডিপেন্ড করতে হয়। সো আমি মনে করি বিএনপি অ্যাজ আ পলিটিক্যাল পার্টি, বিএনপিকে এই নারীদের পাশে দাঁড়াতে হবে। এবং এ কারণে বিএনপি প্রথমে যেটা আমার করা দরকার, আমার যেটা মনে হয় যে বিএনপি, আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলি, যেটা এই এই দেশে হয় কমিউনিটি লেভেলে যেটা হয়, সেটা হচ্ছে যে এই যে স্টিগমা গুলা, হ্যাঁ, স্টিগমা গুলা ভাঙার ক্ষেত্রে কমিউনিটি ওয়ার্কশপ বলে এটাকে, এটা করতে পারে বিএনপি। এটার জন্য কিন্তু খুব একটা ফান্ড লাগেও না। হ্যাঁ, বিভিন্ন রুরাল এরিয়াতে বিএনপিতে বিভিন্ন কমিটি আছে, ওয়ার্ড কমিটি বলেন, আপনার ইউনিয়ন কমিটি বলেন, এরা কিন্তু ছোট ছোট আপনার ব্যাকইয়ার্ডে এ ধরনের ওয়ার্কশপ করতে পারে স্টিগমা গুলো ভাঙার জন্য। হ্যাঁ, এবং এটা করলে কি হবে, যে এটা করলে আপনি সবাইকে কিন্তু একটা প্ল্যাটফর্মে আনছেন, এবং এনে আপনি আপনার যে মেসেজটা সেটা পৌঁছে দিচ্ছেন। এরপরে কি হবে সেটা হচ্ছে পরের বিষয়, কিন্তু বিএনপি অ্যাজ আ পলিটিক্যাল পার্টি এটা তারা করতে পারে। আমি মনে করি ইট কুড বি গ্রেট অ্যাডিশন টু দেয়ার পলিটিক্যাল অ্যাক্টিভিটিস অ্যাজ ওয়েল।
আমার এর পরের প্রশ্নটা একটু বিতর্কিত শোনাতে পারে, তাই আমি আগে থেকে একটু অ্যালার্ট দিয়ে নিচ্ছি। আহ, বাংলাদেশে একটা পারসেপশন রয়েছে, আমি আবার বলছি পারসেপশন। পারসেপশন আর ফ্যাক্ট দুটো ভিন্ন জিনিস। যে বাংলাদেশের নারীদের ক্ষেত্রে সব থেকে অগ্রণী এবং প্রোগ্রেসিভ অবস্থান গ্রহণ করে আওয়ামী লীগ পলিটিক্যাল পার্টি হিসেবে। যথেষ্ট বিতর্ক রয়েছে এই স্টেটমেন্টটা নিয়ে। এবং এই ফ্রেমিংটাও আমরা দেখি, এই ধরনের পারসেপশনটাও দেখি যে বিএনপি বা জামায়াত এর আগে যখন তারা রাজনীতি করতেন একসাথে এবং এখন তারা সেপারেট, তারা নারীদের ক্ষেত্রে এই প্রোগ্রেসিভ অবস্থান নেওয়ার ক্ষেত্রে আহ, খানিকটা দ্বিধাদ্বন্দ্বে ভোগেন, বিশেষ করে বিএনপির ক্ষেত্রে। জামাতের ক্ষেত্রে বলা হয় তো আরো আরো বড় সেট অফ সমালোচনা রয়েছে, বাট বিএনপির ক্ষেত্রে বলা হয় যে যেহেতু বিএনপির মধ্যে বা অনেকেই মানে রাইট উইং ভোটের প্রতি একটা আগ্রহ রয়েছে, তাই এইখানে এক ধরনের হেজিটেশন কাজ করে। নাও, এটা কতটুকু সত্যি বা মিথ্যা আমরা এটা একাডেমিক্যালি প্রুফ করতে পারবো না, এটা একটা পারসেপশন। এই পারসেপশনটা নিয়ে আমি আপনার একটু মন্তব্য জানতে চাইবো। এবং আপনার কি মনে হয় যে এখন সময় এসছে যে আহ, মানে এটা খুব জরুরি যে বিএনপি তার জায়গা থেকে এইভাবে কাজ করা উচিত যেখানে আসলে এই পারসেপশনগুলো আর সমাজে জায়গা পাবে না? সে যে একই সাথে সমাজের প্রত্যেকটা প্রান্তিক এবং গ্রুপের জন্যই কাজ করতে চায়, এই ব্যাপারটা তাদেরকে প্রমাণ করে দেখাতে হবে তাদের কাজের মাধ্যমে। এগেইন আমি আবারও বলে নিচ্ছি, এটা একটা বিতর্কিত প্রশ্ন। নাও আই উড লাইক টু নো ইউর ওপিনিয়ন অন দ্যাট। না, ইটস এ ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চেন। আমি একটু আগে যে বললাম আপনাকে, প্রান্তিক নারীদের কথা বললাম, আমার কাছে কিন্তু মনে হয় বিএনপি প্রান্তিক নারীদের জন্য সবচেয়ে বেশি কাজ করেছে। আমি আরেকটা প্রসঙ্গ তুলেছিলাম এই আলোচনার একদম প্রথম পর্যায়ে, আপনার মনে আছে কিনা জানি না, যে আমরা নারী অধিকার বলতে শুধু বুঝি পোশাকের স্বাধীনতা কিংবা সম্পত্তির সমান অধিকার। আমি বলছি না যে এগুলো জরুরি না, এগুলো খুবই জরুরি বিষয়, কিন্তু আমার কাছে মনে হয় বাংলাদেশের কনটেক্সটে আপনি যখন বলছেন যে আওয়ামী লীগ নারীদের অধিকার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেছে, পারসেপশনটা আমার মনে হয় যে ওই যে বাংলাদেশে 10% নারী যাদের কাছে পোশাকের স্বাধীনতা কিংবা সম্পত্তির সমান অধিকারটা সবচেয়ে জরুরি, প্রিভিলেজ ক্লাস অফ উইমেন, তাদের ক্ষেত্রে হয়তো বা এই পারসেপশনটা আমার কাছে মনে হয় স্ট্রং। এবং পারসেপশনটা আসলে আমরাই তৈরি করি। আপনি যেটা বললেন যে ফ্যাক্টস তো পরের বিষয়, হ্যাঁ, এবং মিডিয়া বলেন, এলিট ক্লাস বলেন, তার এই পারসেপশন গুলো তৈরি করতে সাহায্য করে। বেগম খালেদা জিয়ার আমলেই তো আপনার নারী শিক্ষা বোধহয় ইন্টারমিডিয়েট পর্যন্ত ফ্রি করা হয়, আমি যতদূর মনে পড়ে আমার, হ্যাঁ। তারপরে খালেদা জিয়া, আমার মনে আছে তিনি এশিয়ান ইউনিভার্সিটি অফ উইমেন উনি প্রতিষ্ঠায় বিশাল রোল প্লে করেছিলেন, হ্যাঁ, যেটা এখন বাংলাদেশে পুরা এশিয়াতে একটি বিশাল এডুকেশনাল ইনস্টিটিউশন হিসেবে পরিচিত হয়েছে। খালেদা জিয়ার আমলে কিন্তু নারীদের অধিকার রক্ষায় সবচেয়ে বড় একটা ফোরাম তৈরি করা হয়। এবং এ ধরনের কাজ খালেদা জিয়া নিজে উদ্যোগ নিয়ে করেছেন, বিএনপি করেছে। হ্যাঁ, এখন 1991 থেকে 1996, 2001 থেকে 2006 খালেদা জিয়া কাজ করার সুযোগ পেয়েছেন 10 বছর। এবং আওয়ামী লীগ 2009 থেকে 2024, 15 বছর। আর যা হয় যে ইউনিট টু, আমার কাছে মনে হয় যে এখনকার পৃথিবীতে হচ্ছে আপনি কি সেল করছেন অ্যান্ড হাউ ইউ সেল ইট, দ্যাট ম্যাটার্স। প্রবাবলি পারসেপশনটা আপনার এই মার্কেটিং মেথড থেকেই তৈরি হয়েছে, যে হাউ ইউ আর মার্কেটিং ইউর প্রোডাক্ট। বিএনপির এক্ষেত্রে অবশ্যই করার আছে। বিএনপি যে এত কাজ করেছে প্রান্তিক নারীদের জন্য বলেন, মিডল ক্লাস উইমেনের জন্য বলেন, সব সব স্তরে মহিলাদের জন্য বলেন, বিএনপি আমার মনে হয় ব্যাপারগুলা সেল করার যে মার্কেটিং মেথড সে বিষয়ে একটু এক্সেল করা উচিত। এবং আমি মনে করি এক্ষেত্রে বিএনপি সবচেয়ে বেশি যেটা জরুরি দরকার, বিএনপি নিড টু সেট আপ ইটস ওন এক্সাম্পলস। হ্যাঁ, এখন ফ্রন্ট লাইনে আপনাদেরকে মেধাবী নারীদের নিয়ে আসতে হবে, বিএনপিকে এটা করতে হবে। আমি মনে করি বিএনপিতে প্রচুর মেধাবী রাজনীতিবিদ আছেন, নারী রাজনীতিবিদ আছেন। তারা যদি এখন সামনে এগিয়ে এসে বিএনপি কি কি কাজগুলি করেছে সেগুলি বলে, তাহলে আমার মনে হয় এটা, আপনি যে পারসেপশনের কথা বললেন সেখানে হয়তো বা কিছু চেঞ্জ আনতে পারবে। এবং আমি প্রথম থেকে যেটা বলছি যে বিএনপির 31 দফা নারী বিষয়ক দফাটি তখনই আমি মনে করব যে আহ, একটি অথেন্টিক পলিসি, যখন বিএনপি তার কাজে সেটা প্রমাণ করবে এবং আলটিমেটলি দ্য বল ইজ ইন বিএনপি's কোর্ট। আহ, আমার আমার মনে হয় যে যে 24তম দফা যেটা 31 দফার মধ্যে রয়েছে নারী নিয়ে, সেটাকে আরো প্রিসাইজ হওয়া দরকার, আরো হ্যাঁ, টু দ্য পয়েন্ট হওয়া দরকার। কারণ এখানে অনেকগুলো
শব্দ রয়েছে যেটা খুবই অ্যাবস্ট্রাক্ট, যেমন আপনি যখন বলছিলেন যে নারী উন্নয়ন প্রক্রিয়ায় নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করবার জন্য নারীর ক্ষমতায়নে সুনির্দিষ্ট কর্মসূচি গ্রহণ করা হবে। এখানে কিছু হুম। কর্মসূচির একটা এক্সাম্পল কিছু আসতে পারে। হুম। যেমন আহ, যুগোপযোগী উন্নয়নের কথা বলা হচ্ছে, তারপরে সংসদে প্রতিনিধিত্বর কথা বলা হচ্ছে। এই ব্যাপারগুলো নিয়েও আরো বিস্তারিত, আরো কনক্রিট আলাপ আলোচনা হওয়া উচিত বলেই আমার মনে হয়। আমরা এবার একটু আলোচনাটাকে শিক্ষার দিকে নিতে চাচ্ছি, এবং আজকে আমাদের এই আলোচনার যারা শুনছেন তাদের জন্য একটু বলে রাখি, আমাদের আজকে কিন্তু মূল আলোচনার বিষয় নারী, শিক্ষা এবং স্বাস্থ্য, সমাজের অত্যন্ত তিনটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং এই বিষয়ে আসলে আমরা নাগরিক হিসেবে আমাদের কি প্রশ্ন, রাজনৈতিক দলগুলোর কাছে কি প্রত্যাশা, সেইটা নিয়ে। তো শিক্ষার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির 23-31 দফার মধ্যে আহ, শিক্ষা নিয়ে 25 নম্বর যে দফাটা, সেখানে শিক্ষা নিয়ে আলাপ আলোচনা করা হয়েছে। এবং শিক্ষার ক্ষেত্রে বলা হয়েছে চাহিদা ও জ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যবস্থা বাস্তবায়নের মাধ্যমে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় শিক্ষিত জনগোষ্ঠী গড়ে তোলার জন্য কাজ করা হবে। এখানে দুটো পার্থক্যের কথা বলা হয়েছে, একটা নিড ভিত্তিক শিক্ষা আর একটা হচ্ছে জ্ঞান ভিত্তিক শিক্ষা, চাহিদা ভিত্তিক এবং জ্ঞান ভিত্তিক শিক্ষা। আমার প্রশ্নটা এই জায়গাটাতেই, যে বিএনপির যে শিক্ষানীতি আপনি পড়লেন এবং তাদের যে কথাবার্তা আলাপ আলোচনা যেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম এবং মিডিয়াতে আপনার শোনার সুযোগ হয়েছে, আপনার কি মনে হয় যে এই শিক্ষার জায়গাটাতে বিএনপির সিরিয়াসনেস কতটুকু রয়েছে, এবং সিরিয়াসনেসের সাথে সেটাকে বাস্তবায়ন করার মতন ক্যাপাসিটি কতটুকু রয়েছে? বিএনপি আমার মনে হয় যে সিরিয়াস। আমি সিরিয়াসনেসটা আমি এখান থেকে বলবো বিকজ বিএনপি 5% জিডিপি এখানে অ্যালোকেট করার কথা বলেছে। আই থিঙ্ক দ্যাটস আ বিগ স্টেপ। আপনি যখন জিডিপির 5% শিক্ষা খাতে অ্যালোকেট করার কথা বলেন এবং 5% হেলথেও অ্যালোকেট করার কথা বলেন, দ্যাট মিনস ইউ আর অ্যাকচুয়ালি গিভিং ইম্পর্টেন্স। এখন ক্যাপাসিটি কত আছে, হ্যাঁ বিএনপির ক্যাপাসিটিও আছে, বাট বিএনপি কিভাবে তার ক্যাপাসিটি ইউজ করবে, দ্যাটস দ্য কোয়েশ্চেন। এখানে আপনি নিড বেসড এডুকেশনের কথা বলছেন, আপনি নলেজ বেসড এডুকেশনের কথা বলছেন টার্সিয়ারিতে, হ্যাঁ। এই কাজগুলো কিন্তু হালকা জিনিস না। হ্যাঁ, এগুলোর জন্য আমার আমার মনে হয় বিএনপির একটা এক্সপার্ট গ্রুপ তৈরি করা দরকার এখনই। বিএনপি শুড ফর্ম আ টিম অফ এক্সপার্টস যারা এডুকেশন নিয়ে কাজ করছে বহু বছর ধরে, এবং এই টিমে অবশ্যই আপনার ইয়াং গ্রুপ অফ এক্সপার্টকে ইনক্লুড করা উচিত, যারা 2025 সালে দাঁড়িয়ে 2065 সালের মধ্যে শিক্ষা খাতে বাংলাদেশ কোথায় যেতে পারে এই ব্যাপারে একটা দর্শন তৈরি করতে পারে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, and I think BNP has the capacity, but BNP needs to do it right now. BNP needs to recruit a team of experts, and they should start the work as soon as possible because এখানে অনেকগুলো কথা আছে। আপনি বলছেন যে prioritization of research and development, educational, industrial, scientific, technological, production sector। তারপর বলা হয়েছে যে আপনার স্পোর্টস, ন্যাশনাল কালচার প্রমোট করবে, হ্যাঁ, while preventing আপনি কালচারাল অ্যাগ্রেশন অ্যান্ড এনশিওরিং হেলদি ইউথ ডেভেলপমেন্ট। এই ব্যাপারগুলো অবশ্যই আপনি ম্যানিফেস্টোতে যখন 31 দফা ঘোষণা করবেন তখন তো একটু ভেগ হবে, কারণ আপনি অনেকগুলো এরিয়াকে টাচ করতে যাচ্ছেন। আই থিঙ্ক কনফিউশনটা সেখান থেকে তৈরি হয় নাও। এখন আমার মনে হয় বিএনপি যদি এই শিক্ষা খাতে তারা যে দফাটি অ্যানাউন্স করেছে সেই দফাটি ইমপ্লিমেন্ট করতে তাদের কি ক্যাপাসিটি এবং তারা কি কি স্টেপ নিবে সেটা পরিষ্কার করার জন্য একটি টিম তৈরি করে দেয়, এবং সেই টিমটি বিভিন্ন ওয়ার্কশপ করে, বিভিন্ন মিডিয়াতে কথা বলে, বিভিন্ন ইউনিভার্সিটিতে যায়, বিভিন্ন ইন্ডাস্ট্রিতে যায়, আমার মনে হয় তাহলে ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। আমি আমি মনে করি যে আমার কাছে ক্লিয়ার হবে। আহ, আমি আমার ইতোপূর্বের যে ইন্টারভিউগুলো ছিল সেখানেও বলার চেষ্টা করেছি এবং এখনো বলছি, সেটা হচ্ছে যে কোনো পলিসিতে আমরা যেটা দেখি যে কিছু পলিসি ফেস নিযুক্ত করা হয়। এটা আপনি জানেন যে অস্ট্রেলিয়াতে বা আমি যেখানে হুম। থাকি আমেরিকাতে এই জিনিসগুলো খুব কমন। ইউনাইটেড নেশনে বা ইউএনএইচসিআর এর যে কাজগুলো হয়, যেমন শান্তির দূত নিযুক্ত করা হয়। আমার ধারণা বিএনপি এই ব্যাপারটা ভেবে দেখতে পারে যে তারাও তাদের যে স্পেসিফিক, যেমন নারী নীতি, শিক্ষানীতি, স্বাস্থ্যনীতি, কিছু ফেস যুক্ত করতে পারে, যারা সবগুলো মোটামুটি এজ গ্রুপের একটা প্রতিনিধিত্ব থাকবে, এক্সপার্ট গ্রুপ থাকবে। তাদেরকে যে বিএনপি করতে হবে ব্যাপারটা তা না, তারা যতক্ষণ পর্যন্ত এক্স্যাক্টলি। প্রফেশনালি কাজ করে, যতক্ষণ পর্যন্ত সেট অফ রুলস মেনে চলে
এবং যতক্ষণ পর্যন্ত এথিক্যাল গ্রাউন্ড থেকে সমাজের ইস্যুগুলো নিয়ে কাজ করে, এইটাই আসলে ক্রাইটেরিয়া হওয়া উচিত। অ্যান্ড দেন অ্যাবসলিউটলি। তাদেরকে প্রেজেন্ট করে আসলে মানুষের সামনে এই ব্যাপারগুলো নিয়ে আরো আলাপ আলোচনা করা উচিত। না হলে যে জিনিসটা হয় ওই যে আমাদের অনেক সদিচ্ছা প্রতিশ্রুতির মধ্যে হারিয়ে যায়, হুম। এবং আমরা আবার নতুন করে প্রতিশ্রুতি দেই। আহ, আমি এই শিক্ষানীতির একটা বিষয় নিয়ে, যেমন একটা লাইন রয়েছে যে মাতৃভাষা আহ, শিক্ষাকে অগ্রাধিকার দেওয়া হবে। আমি ব্যক্তিগতভাবে মাতৃভাষা শিক্ষার অত্যন্ত স্ট্রং একজন প্রোপোনেন্ট। আমি মনে করি যে মাতৃভাষা শিক্ষা, মাতৃভাষায় পড়ানো অত্যন্ত জরুরি। কিন্তু আমরা একই সাথে একটা গ্লোবাল পলিটিক্যাল ইকোনমির মধ্যে কাজ করি। বাংলাদেশে বক্তারা অনেক পপুলার কথাবার্তা বলেন এগুলো নিয়ে, যে সব কিছুকে মানে ইংরেজি শেখার ব্যাপারে এক ধরনের ডিসকারেজ থাকে, কিন্তু আমরা দেখতে পাই যে গ্লোবাল ইকোনমিক যে ফ্লো, সেইখানে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, থার্ড ল্যাঙ্গুয়েজ জানা থাকার যে সুযোগ সুবিধা রয়েছে, এটা অত্যন্ত জরুরি 2024 সালে এসে। এবং আমরা যে শিক্ষা নিয়ে কথাবার্তা বলছি, সেখানে আপনার কি মনে হয় যে বিএনপির এই ব্যাপারটাও ভেবে দেখা উচিত যে তারা আসলে ভাষা নিয়ে, শিক্ষা এবং ভাষা এই দুইয়ের সম্পর্কটা কেমন করে করবে? তারা কি খুবই পপুলিস্ট অ্যাপ্রোচে শুধু মাতৃভাষার উপরে ফোকাস করবে, নাকি মাতৃভাষার উপরে অত্যন্ত গুরুত্বপূর্ণ ফোকাস রেখেও তাদের উচিত যে অন্য আরো একটা বা দুটো ভাষার ক্ষেত্রে যে স্কিল ডেভেলপে কাজ করা? এই ব্যাপারটাতে আপনার কি মন্তব্য? আমি আপনার সাথে একমত। আমি মনে করি গ্লোবাল কনটেক্সটে মাতৃভাষাকে আহ যথাযথ মর্যাদা দিয়ে, হ্যাঁ, শিক্ষার একটা মিডিয়াম হিসেবে করেও আমার মনে হয় গ্লোবাল কনটেক্সটে আরো দু তিনটি ভাষা, আমার মনে হয় বিএনপি দু তিনটি ভাষা নিয়ে কাজ করা উচিত। আমি আমি কেন বলছি জানেন, মানে আমি আপনাকে জাস্ট একটা ছোট উদাহরণ দিই। হ্যাঁ, আমি অনেক উদাহরণ দিয়ে কথা বলতে পছন্দ করি। থ্যাংক আমি ইউ। যখন প্রথম আপনার এই নিউতে আসি, আপনার পিএইচডি করতে, সেটা কিন্তু প্রায় 20 বছর আগের কথা। হ্যাঁ, অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি। অস্ট্রেলিয়ান ন্যাশনাল 2006 সালে। তো তখন কিন্তু আপনার এই নিউতে প্রচুর আপনার কি বলবো, সরকারি চাকুরি আসে বিভিন্ন দেশ থেকে অস্ট্রেলিয়ান গভর্নমেন্টের একটা স্কলারশিপ নিয়ে। বাংলাদেশ থেকে আসে, পাকিস্তান থেকে আসে, ইন্ডিয়া থেকে আসে। অস্ট্রেলিয়ান গভর্নমেন্টের ডেভেলপমেন্টাল একটা স্কলারশিপ থাকে। তো বাংলাদেশি যারা ছিল, পাকিস্তানি যারা ছিল, ইন্ডিয়ান যারা ছিল, তাদের সকলের সাথেই আমার দেখা হতো, কথা হতো। অবভিয়াসলি বাংলাদেশিদের সাথেই বেশি কথাবার্তা হতো। আমি একটা জিনিস খেয়াল করেছি এবং আমার খুব দুঃখ লাগতো, সেটা হচ্ছে যে বাঙালিরা, হ্যাঁ, আপনার বাইরে গেলে, স্পেশালি আমি দেখেছি সরকারি চাকুরিরা, উইচ ওয়াজ রিয়েলি শকিং টু মি, তার কমিউনিকেশনে খুব পুয়ার। আপনি যখন গ্লোবাল কনটেক্সটে চিন্তা করছেন, দেখুন বাংলাদেশে তো আমি না হয় একটা প্রাইভেট স্কুলে পড়েছি, আপনি না হয় একটা প্রাইভেট স্কুলে পড়েছেন, কিন্তু বাংলাদেশের 90% মানুষ কিন্তু পাবলিক স্কুলে পড়াশোনা করে আসে। এবং আপনি যখন মাতৃভাষাকে পুরোপুরি একমাত্র ভাষা মনে করে এই পাবলিক স্কুলগুলোতে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছেন, আপনি ভুলে যাচ্ছেন যে এই ছেলে মেয়েদের স্কিল ডেভেলপমেন্টে আপনার গ্লোবালি চিন্তা করতে হবে। কমিউনিকেশন ইজ এ গ্রেট স্কিল। হ্যাঁ, নট অনলি কমিউনিকেশন, আপনি শিক্ষা দফাতে কিন্তু পরে আপনি রিসার্চ এন্ড ডেভেলপমেন্টের কথা বলছেন। পুরো পৃথিবীতে রিসার্চ এন্ড ডেভেলপমেন্টের ল্যাঙ্গুয়েজ একটাই। হ্যাঁ, আপনি অবশ্যই আপনার দেশে আপনার ল্যাঙ্গুয়েজে কথা বলবেন, আপনার ল্যাঙ্গুয়েজে রিসার্চ করবেন, কিন্তু আপনাকে গ্লোবালি যদি আপনাকে এক্সেল করতে হয়, আপনাকে অবশ্যই অন্য ল্যাঙ্গুয়েজেও আপনাকে কাজ করতে হবে। সো আমি অবভিয়াসলি আমি আমি মাতৃভাষার যথেষ্ট ভক্ত, এবং আমি মনে করি অবশ্যই বাংলাতেই শিক্ষা কার্যক্রম করা উচিত। কিন্তু একথাও মনে রাখতে হবে, বাংলাদেশে এখন শিক্ষা ব্যবস্থায় বেশ কিছু বিভাজন হয়ে গেছে। এক হচ্ছে আপনার প্রাইভেট এডুকেশন, এক হচ্ছে পাবলিক এডুকেশন, আবার হচ্ছে মাদ্রাসা এডুকেশন। আই মিন ইংলিশ মিডিয়াম, বেঙ্গলি মিডিয়াম, আবার মাদ্রাসা মিডিয়াম। আপনাকে রিয়েলিস্টিকলি চিন্তা করতে হবে যে এতগুলো মিডিয়া কি আসলে বাংলাদেশের কোনো কাজে আসছে কিনা। হ্যাঁ, এবং এটা কিন্তু শুধুমাত্র কাজের কথা বাদ দেন, মানে বাংলাদেশে একটা সোশ্যাল ডিসক্রিমিনেশন আরো বাড়াচ্ছে। আপনি যে ছেলেটা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে একটা প্রাইভেট প্রতিষ্ঠানে চাকরি করতে যাচ্ছে, ইন্টারভিউ দিচ্ছে, এবং যে ছেলেটা একটা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে পাশ করে একটা আহ, চাকরিতে ইন্টারভিউ দিতে যাচ্ছে, এমপ্লয়ার কি দেখছে এটা হয়তোবা আপনি জানেন। হ্যাঁ, আমি মনে করি এই বৈষম্যগুলো, আমরা এখন বৈষম্য হ্রাসের কথা বলি, বৈষম্যহীন একটি সমাজের কথা বলি। এডুকেশন ইজ দ্য কি হিয়ার। আপনাকে সবচেয়ে আগে এডুকেশন সেক্টরে বৈষম্য বন্ধ করতে হবে, এবং সেখানে ল্যাঙ্গুয়েজ ইজ আ বিগ বিগ ফ্যাক্টর। সো আমি মনে করি বিএনপি, হ্যাঁ, ম্যানিফেস্টোতে তারা বলেছে যে হ্যাঁ অবশ্যই মাতৃভাষাকে ইম্পর্টেন্স দিয়ে করা হবে, দ্যাটস ফ্যান্টাস্টিক।
অবশ্যই থাকবে, কিন্তু গ্লোবাল কনটেক্সটে বাংলাদেশকে যদি আরো সামনে নিয়ে যেতে হয় তাহলে অবশ্যই আরো দু তিনটি ভাষাকে অ্যাড করতে হবে শিক্ষা আহ, কার্যক্রমে। আপনি চমৎকার বলেছেন, বিশেষ করে এই যে তিন ধরনের যে শিক্ষা ব্যবস্থা, আহ, আহ, মোটামুটি এলিট গ্রুপকে সার্ভ করছে ইংলিশ মিডিয়াম, হুম মধ্যবিত্ত গ্রুপের জন্য হচ্ছে যে বাংলা মিডিয়াম, এবং রিলিজিয়াস গ্রুপের জন্য মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। এবং হুম। দেখা গেছে যে এই তিনটা গ্রুপই তাদের রাজনৈতিক স্বার্থেই শিক্ষাগুলোকে ব্যবহার করে। অর্থাৎ অ্যাবসলিউটলি। মাদ্রাসা কেন্দ্রিক যে রাজনৈতিক ক্ষমতা কাঠামো, এবং সেখানে যারা রাজনীতির ক্ষমতায় সর্বোচ্চ স্তরে থাকেন, তারা মাদ্রাসাকে তাদের সাপ্লাই জোন হিসেবে ব্যবহার করেন। এলিটদের মধ্যে তাদের যে ক্ষমতার রিপ্রোডাকশন, সেটার জন্য তারা ইংলিশ মিডিয়ামকে ব্যবহার করেন। আবার মধ্যবিত্ত যে গ্রুপটা, তারা আবার এবং যারা এটাকে মেইন স্ট্রিম এডুকেশন বলেন, বাংলা মিডিয়ামের উপরে ফোকাস করেন। তো আমাদের আসলে আমাদের দেশে দুঃখজনকভাবে হলেও তো এটা সত্যি যে সরকার পরিবর্তন হয়, টেক্সট বুক পরিবর্তন হয়ে যায়, মন্ত্রী পরিবর্তন হয়, টেক্সট বুক পরিবর্তন হয়ে যায়। আমাদের মানে আমাদের বাচ্চা কাচ্চারা অনেকটা কি বলবো, যে এক্সপেরিমেন্ট কিডে পরিণত অ্যাবসলিউটলি। হয়। এবং আমার কাছে মনে হয় কি বাংলাদেশটা না একটা ল্যাব হয়ে গেছে। প্লিজ ডোন্ট টেক মি আদারওয়াইজ, মানে এক একটা সরকার পরিবর্তন হয়, আমরা খুব অসাধারণ কিছু পজিটিভ চেঞ্জ দেখেছি বাংলাদেশের সমাজে। হ্যাঁ, মানে আমি বলবো যে রাজনৈতিক পরিবর্তন, কিন্তু বাংলাদেশ বোধহয় ওই ল্যাবরেটরি ওই ওই ব্যাপারটা থেকে বের হতে পারছে না। হ্যাঁ, এবং দিস ইজ ভেরি আনফর্চুনেট, পুরোপুরি আপনার সাথে একমত, এবং সবচেয়ে বেশি সাফার করে কিন্তু বাংলাদেশের নেক্সট জেনারেশন। তো এই ক্ষেত্রে আহ, আহ, আপনার কি মনে হয় যে বিএনপি যখন সরকার গঠন করবে, যদি নির্বাচনের মাধ্যমে তারা জয়লাভ করে এবং সরকার গঠন করতে পারে, বেসড অন ইউর এক্সপেরিয়েন্স, আপনার মনে হয় যে বিএনপি এই জায়গাগুলো থেকে বের হয়ে আসতে পারবে? যে টেক্সট বুক পরিবর্তন নিজের পলিটিক্যাল এজেন্ডা অনুযায়ী, অথবা মানে সেই সেই ভাবনাটাই, মানে এটা নিয়ে আপনার হাঞ্চ কি বলে? আমার মনে হয় কি জানেন, 2025 সালের আহ, আমার এখন মনে হয় যে বিএনপিকে বের হতে হবে। হ্যাঁ, বিকজ পুরো পৃথিবীতেই আমরা এখন এমন একটা সময়ে দাঁড়িয়ে আছি, আমার মনে হয় সে ট্র্যাডিশনাল ওয়ে অফ পলিটিক্স won't be effective anymore. সো বিএনপিকে বিএনপির সার্ভাইভালের জন্যই বলেন, বাংলাদেশের সার্ভাইভালের জন্য বলেন, বিএনপিকে এখান থেকে বের হয়ে আসতে হবে পারবে। এবং আমার ইদানিং কালে আমার আরো বেশি মনে হয়, এবং আমার সত্যি কথা বলতে বাংলাদেশের অনেকগুলো রাজনৈতিক দলিত আছে। হ্যাঁ, এবং মোরাল লেস কিছু ট্রেন্ড থাকে, প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি কিছু কিছু সিগনেচার থাকে। আমার কাছে মনে হয় বিএনপি কিন্তু অ্যাকোমোডেট করতে পারে, টু বি অনেস্ট। হ্যাঁ, মানে যতগুলো রাজনৈতিক দলগুলো আছে তার মধ্যে আমার মনে হয় যে বিএনপি অনেক রকমের মতামতকে অ্যাকোমোডেট করতে পারে। সো এখন মানে যেই জিনিসটা ঘটবে সেটা হচ্ছে যে বাংলাদেশ 2024 জুলাইয়ের পরে এমন একটা সময় দাঁড়িয়ে আছে, সেই গতানুগতিক রাজনৈতিক চিন্তা ভাবনা থেকে প্রত্যেকটা রাজনৈতিক দলকে আসলে বের হয়ে আসতে হবে, এবং আই হোপ বিএনপি উইল বি এবল টু ডু দ্যাট। আমিও ওটাই প্রত্যাশা করি। শুধু বিএনপি না, অন্য সবগুলো রাজনৈতিক প্রত্যেকটা দলেরই রাজনৈতিক দলকে। এই ক্ষেত্রে একটা কমিটমেন্ট দেওয়া উচিত যে আমাদের বাচ্চা কাচ্চাদের তাদের রাজনৈতিক আইডিওলজি জানানোর, শেখানোর ল্যাবরেটে পরিণত করবে না। এইটা কিন্তু মানে সিটিজেন হিসেবে আমাদের দাবি, এবং এই কমিটমেন্টটা রাজনৈতিক দলের দিতে হবে যে ভাই, তুমি যখন আসছো ক্ষমতায়, তো তোমার যে বয়ান, সেই বয়ানটাই একমাত্র সঠিক বয়ান, এবং সেই হিসেবেই শিক্ষা ব্যবস্থা তৈরি হবে। এটা তো অত্যন্ত প্রবলেমেটিক। তো আজ থেকে 5-7 বছর পরে দেখা গেল যে আরেকটা গ্রুপ চলে আসলো, শেষ আর একটা নতুন বয়ান দিল। তো এই যে সমাজের মধ্যে আমরা ধীরে ধীরে এই যে ঘৃণার বীজগুলো রাখছি, এটা কিন্তু অত্যন্ত প্রবলেমেটিক। আমার এর পরে এখানে আমি এখানে আমি একটা হ্যাঁ। জিনিস অ্যাড করি ভাইয়া। হ্যাঁ, হুম হুম এখানে বয়ানের ব্যাপারে আমার একটা ছোট্ট ভিউ আছে, সেটা হচ্ছে যে প্রত্যেকটা রাজনৈতিক দলের নিজস্ব বয়ান থাকবে। হুম হুম। সেটা হচ্ছে রাজনৈতিক বয়ান, সেটা থাকবে, সেখান থেকে কিন্তু আমরা রাজনৈতিক দলগুলোকে বের করতে পারছি না। হ্যাঁ, সো বাট আপনি যখন রাষ্ট্র পরিচালনায় আসবেন, সেই গভর্নেন্সে কিন্তু আপনাকে রাষ্ট্রের যে স্বার্থ সেটাই একমাত্র বয়ান। দ্যাটস ইট। অ্যাবসলিউটলি, মানে ব্যাপারটা হচ্ছে যে হ্যাঁ, এটা অনেকেই মনে করেন যে হ্যাঁ, তাহলে তো আমি আমার বয়ানে থেকে বের হয়ে যাচ্ছি। এটা বয়ান থেকে বের হওয়া না। ব্যাপারটা হচ্ছে যে এক্স্যাক্টলি। ফ্যাক্টের উপরে প্রায়োরিটি দেওয়া। বাচ্চারা স্কুলে, ক্লাসরুমে ফ্যাক্ট শিখবে, রাষ্ট্রের প্রতি তার যে দায়িত্ব সেইটা শিখবে।
এবং সে পরবর্তীতে গিয়ে যখন সাবালক হবে সে চুজ করবে যে আসলে কোন হুম। বয়ানটাতে সে ভোট দিতে চায়। এটা তার একটা ডেমোক্রেটিক অধিকার, কিন্তু তাকে ডক্ট্রিনেশনের মধ্যে দিয়ে নেওয়া যাবে না। যেটা আমরা দেখেছি বিগত সরকার এই কাজটা করেছে, যে আসলে বাংলাদেশের প্রত্যেকটা সরকারই এখন পর্যন্ত যেই আসুক না কেন এই ডক্ট্রিনেশনের কাজটা করেছে। আহ, আশা করা যায় যে পরবর্তীতে নির্বাচনের পরে যে নির্বাচিত সরকার গঠন করবে বা হবে তারা এই ব্যাপারগুলো ভাববেন। শিক্ষা নিয়ে আমরা আরেকটু আলোচনা করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আহ, শিক্ষাক্ষেত্রে আমরা যে জিনিসটা দেখি, মানে বিগত সরকারের সময় বা অন্যান্য সরকারের সময়গুলোতে যেটা দেখি, যখনই আমরা উন্নয়নের কথা বলা হয় তখন ইনফ্রাস্ট্রাকচারের কথা বলা হয়। অর্থাৎ ওকে, শিক্ষার উন্নতি হয়েছে, তাহলে কিভাবে ওকে দেখেনি যে এতগুলো স্কুল হয়ে গেছে, আগে এতগুলো ছিল না। কিংবা বলা হয় যে এতগুলো কলেজ হয়ে গেছে, আমরা এতগুলো বিশ্ববিদ্যালয় করছি। এমনকি একটা সময় এরকম ঘোষণাও ছিল যে জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় করা হবে। আহ, আমি আহ, এই যে আমাদের শিক্ষা নিয়ে যে পারসেপশন, যে অনেক বড় বড় বিল্ডিং বানানো, জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় করে দেওয়া, এগুলো করলেই শিক্ষার প্রোগ্রেস ঘটে যাবে। কিন্তু শিক্ষকের যে অধিকার, তার যে প্রয়োজন, সেইটার উপরে ফোকাস, এই ব্যাপারটা কিন্তু বিএনপি তার যে দফা সেখানে শিক্ষক নিয়ে খুব একটা কথা বলেন নাই। আমার মনে হয় যেটা বলা উচিত ছিল, কারণ আলটিমেটলি কিন্তু শিক্ষাটা আসলে নির্ভর করে আপনি কোন শিক্ষককে ক্লাসরুমে পাঠাচ্ছেন তার উপরে। হয়তোবা বিএনপি পরবর্তীতে যখন ইলেকশনের সামনের দিকে এগোবে তারা এটা নিয়ে আরো বিস্তারিত আলাপ আলোচনা করবে। ওখান থেকে আমার একটা প্রশ্ন, আহ, নিয়োগের ক্ষেত্রে আমরা দেখি যে শিক্ষক নিয়োগ অ্যান্ড এভরিথিং এর ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো আহ, একটা অত্যন্ত পলিটিক্যাল পজিশন নেয়। এবং এই জায়গাগুলোতে আপনার কি মনে হয় যে বিএনপি কিভাবে আগে থেকেই কাজ করতে পারে, মানুষের সামনে তাদেরকে প্রেজেন্ট করতে পারে যে এই জিনিসগুলো ভবিষ্যতে রিপিটেশন হবে না, একটা মোর ইনস্টিটিউশনাল অ্যাপ্রোচের দিকে যাবে? শিক্ষক নিয়োগ, শিক্ষকের প্রমোশন, তার কাজের দায়িত্ব, এগুলোর ক্ষেত্রে তাদের সুযোগ সুবিধা দেওয়ার ক্ষেত্রে এটা ইনস্টিটিউশনালাইজেশনের দিকে যাবে ইনস্টেড অফ পলিটিসাইজেশনের থেকে। মানে এই ক্ষেত্রে আপনার একটু মন্তব্য আমি জানতে চাইবো। এই থ্যাংক ইউ আসিফ। আমার মনে হয় যে এখানে একটা বিষয়ে আমার মনে হয় পরিষ্কার করা দরকার। আমি দেখতে পাচ্ছি বিএনপি ওই দফাতে বলা আছে যে reorganization of all relevant sectors including education, technology and training to create a skilled workforce with real world know-how. So probably এই এই পয়েন্টটা দিয়ে বিএনপি বলতে চাচ্ছে যে বিএনপি শিক্ষা ক্ষেত্রে তারা টেকনোলজি ট্রেনিং এসব ক্ষেত্রে তার রিঅর্গানাইজ করবে, কাজ করবে, করে তার একটা স্কিল ওয়ার্কফোর্স তৈরি করবে। সো উইচ ইজ ইউনো কোয়াইট হুম। লাইক কি বলবো, যেটা আশার কথা। বিএনপি এটা করতে চাচ্ছে এবং বিএনপি সেটা এখানে বলেছে। এখন নিয়োগের ক্ষেত্রে ব্যাপারটা কি হয় জানো, মানে এই ব্যাপারগুলোতে তো আসলে পলিটিক্স আসার কথাই না ইন দ্য ফার্স্ট প্লেস, তাই না? বাংলাদেশে যখন রাষ্ট্র পরিচালনা হবে, বাংলাদেশে যখন পাবলিক ইউনিভার্সিটি গুলোতে কিংবা পাবলিক স্কুলগুলোতে নিয়োগ হবে, সেটা তো আসলে রুলস এন্ড রেগুলেশনস আছে, নীতিমালা মেনে নিয়োগ হবে এবং মেধার ভিত্তিতে নিয়োগ হবে। আমার মাথায় আসলে আসেই না কেন এখানে পলিটিসাইজেশন হবে, এবং আমি এটা বুঝতে পারি না। হ্যাঁ, কেন আমাকে রাজনৈতিক যে ব্যাকগ্রাউন্ডটা দেখা হবে? এবং এই কাজগুলো গত 15 বছরে মারাত্মক ভাবে হয়েছে। আমি জানি যে আপনার সরকারি গোয়েন্দা সংস্থাগুলো পর্যন্ত রিপোর্ট রেডি করতো যে কার পলিটিক্যাল অ্যাফিলিয়েশন কি নিয়োগের আগে, সেটা এডুকেশন বলো, পুলিশ বলো, সেটা বিভিন্ন ক্ষেত্রে বলো, উইচ ইজ রিয়েলি ডেঞ্জারাস অ্যান্ড স্ক্যারি। আমি আশা করতে পারি যে বিএনপি এগুলো করবে না, এবং আমি যেটা বলেছি যে আসলে এখনো বাংলাদেশ যে পর্যায়ে দাঁড়িয়ে আছে, যে পরিবর্তনটা দেশে ঘটেছে, সেখানে প্রত্যেকটা রাজনৈতিক দলকে কিন্তু তাদের সদিচ্ছা প্রমাণ দিতে হবে, ওই কমিটমেন্টটা ডেমনস্ট্রেট করতে হবে। এবং অবশ্যই যে রাজনৈতিক দল নির্বাচনের আগে যত বেশি তাদের কমিটমেন্টটা প্রতিষ্ঠিত করতে পারবে অথেন্টিসিটির সাথে, সেই রাজনৈতিক দলই ভোট পাবে, তাই না? এবং আমি মনে করি যে এটা এটা বিএনপিকে অবশ্যই সেটা ডেমনস্ট্রেট করতে হবে। এবং কেননা আমি তো কোনো কারণ দেখি না মানে পলিটিক্সটা নিয়ে আসার। আর স্পেশালি এডুকেশন ইজ সাচ এরিয়া, এখানে মেধার কোনো বিকল্প নাই ভাইয়া। কোন স্পেশালি তুমি যখন টিচার নিয়োগ দিচ্ছ, এখানে মেধার কোনোই বিকল্প নাই। তুমি যদি মেধা ছাড়া অন্য কিছু কনসিডার করো, ইন দ্য ফার্স্ট প্লেস ইউ উইনিং ইট। তুমি শুধু সেক্টর ধ্বংস করছো, তুমি তোমার নেক্সট জেনারেশনকে শেষ করে দিচ্ছ। এটার কোনো কম্প্রোমাইজ নাই। শিক্ষাক্ষেত্রে মেধা শুড বি দ্য ফার্স্ট
অ্যান্ড দ্য অনলি ক্রাইটেরিয়া ওয়েন ইউ এমপ্লয় টিচার্স। আরেকটা ব্যাপার তুমি বলছিলা যে শিক্ষকদের অধিকারের ব্যাপারে, হ্যাঁ, বিএনপি যেটা করতে পারে, এবং আমি মনে করি এটা করলে চমৎকার একটা ব্যাপার হবে, যে বিএনপি যে গ্রামগঞ্জে যে স্কুলগুলা, রুরাল এরিয়াতে যে পাবলিক স্কুলগুলা, সেই স্কুলগুলাতে টিচারদের ইনসেন্টিভের ব্যবস্থা করতে পারে। আমি জানি সেটা এখন আছে কিনা, যে ইনক্রিমেন্ট, এটা যেটা বাইরের দেশে হয়, একটা ইনক্রিমেন্টের ব্যবস্থা থাকে, যে প্রত্যেকটা শিক্ষককে ট্রেনিং দেওয়া হচ্ছে, ট্রেনিং দেওয়ার পরে সেটা ফলো আপ করা হচ্ছে, এবং সেই শিক্ষকটা ক্লাসে কিভাবে পারফর্ম করছে সেগুলোর উপর বেস করে তাদের ইনক্রিমেন্ট হবে, তাদের স্যালারিতে। আই থিঙ্ক দ্যাট কুড বি গুড ইনসেন্টিভ, যে তুমি শিক্ষকদের মোটিভেট করছো টিচিং এর ব্যাপারে, তুমি শিক্ষকদেরকে রাখছো। বাংলাদেশে মানে রুরাল এরিয়াতে, পাবলিক এরিয়াতে টিচাররা কেন যায় না, মেধাবী ছেলেমেয়েরা কেন যায় না? বিকজ দে ডোন্ট গেট দ্যাট ইনসেন্টিভ। সো দিস কুড বি অ্যানাদার ওয়ে। আহ, শিক্ষার ক্ষেত্রে আরো একটা বড় ব্যাপার হচ্ছে, বিশেষ করে উচ্চশিক্ষার প্রতিষ্ঠানগুলোতে বাংলাদেশের রাজনীতির যে প্যাটার্ন আমরা লক্ষ্য করি, সেখানে দেখি যে বিশ্ববিদ্যালয়গুলোতে যদি রাজনৈতিক দলের নিয়ন্ত্রণ না থাকে, এটা তাদের ক্ষমতাকে দুর্বল করে দেয়। তো বাংলাদেশে আহ, মানে সামরিক শাসন থাকুক আর হচ্ছে যে নির্বাচিত সরকারের শাসন থাকুক, তারা প্রত্যেকেই কোনো না কোনোভাবে চেয়েছে যে বিশ্ববিদ্যালয়ের ভেতরে, বিশ্ববিদ্যালয়ের ওপরে একটা নিয়ন্ত্রণ রাখতে ছাত্র রাজনীতির মাধ্যমে। এবং এই ক্ষেত্রে একটা মানে বিগত সরকারের আমলে ছাত্রলীগের যে উদাহরণ, সেইটা তো একটা প্রবাদতুল্য পর্যায়ে চলে যায়। মানে তাদের ছাত্রলীগের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নিয়ন্ত্রণ করা, তাদের চাঁদাবাজি, পাশাপাশি হচ্ছে যে একটা অনেকেই মানে বলে থাকেন যে সেটা হেলমেট বাহিনীতে রূপান্তরিত হয়ে গেছিল। বিএনপির ক্ষেত্রেও আমরা দেখি, শুধু বিএনপি না, বিএনপি জামায়াত তারা প্রত্যেকেই খুব স্ট্রং ছাত্র গ্রুপ রয়েছে যারা বিশ্ববিদ্যালয়ে অপারেট করে। ইন জেনারেল আমরা দেখি যে পশ্চিমের বা অন্যান্য দেশে ছাত্রদের যে পলিটিক্যাল অ্যাক্টিভিজম ক্যাম্পাসগুলোতে হয়, সেইটা অনেকটা ইন্ডিপেন্ডেন্ট থাকে এবং সেটা ছাত্রদের অধিকার কেন্দ্রিক বেশি থাকে। বাংলাদেশের ক্ষেত্রে ছাত্র রাজনীতি যেটা হয় বিশ্ববিদ্যালয়গুলোতে, সেটার অনেকটা উদ্দেশ্য থাকে জাতীয় রাজনীতিকে প্রভাবিত করা বা কোনো জাতীয় রাজনৈতিক নেতার পার্টিকুলার ইন্টারেস্টকে নিয়ে কাজ করা, যেটা শিক্ষার পরিবেশকে নষ্ট করে। এবং উচ্চ শিক্ষার ক্ষেত্রে অত্যন্ত বড় অন্তরায় হচ্ছে এই ছাত্রদের অপব্যবহার রাজনৈতিক দলের দ্বারা। আপনি এই ক্ষেত্রে কোনো আশার জায়গা দেখতে পান কিনা যে বিএনপি ক্ষেত্রে ভিন্নভাবে অবস্থান নেবে? বিন আহ, আসলে উন্নত দেশে যখন ছাত্রদের যে গ্রুপগুলো থাকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, হ্যাঁ, ইউ অ্যাবসলিউটলি রাইট, যে ছাত্রদের গ্রুপগুলো ইন্ডিপেন্ডেন্টলি কাজ করে এবং ছাত্রদের যেই ইন্টারেস্ট সেটা নিয়ে কাজ করে, এবং সেই সাথে কিন্তু দেশের বিভিন্ন পলিসি নিয়েও কাজ করে। আমি অস্ট্রেলিয়ার কথা বলতে পারি, তারা শুধু মানে দেশের পলিসি না, তারা গ্লোবালি তারা আন্দোলন করে, প্যালেস্টাইন নিয়ে কাজ করছে, তারা ইউক্রেন নিয়ে কাজ করছে। হ্যাঁ, এবং যখন রাজনৈতিক দলগুলো ইলেকশন হচ্ছে তখন কিন্তু তাদের কিছু স্টুডেন্ট উইংও আছে। ইভেন অস্ট্রেলিয়াতে তোমার লেবারের স্টুডেন্ট উইং আছে, লিবারাল পার্টি স্টুডেন্ট উইং আছে। এই স্টুডেন্ট উইং গুলো কি করে, তারা ইলেকশনের সময় রাজনৈতিক দলগুলোর সাথে কাজ করে, তারা বিভিন্ন জায়গাতে যায়, তারা লিফলেট বিলি করে, হ্যাঁ, তারা অর্গানাইজিং এ কাজ করে। এটা কি জন্য করে? বিকজ তারা সেটা তাদেরকে ফিউচার লিডারশিপে তাদেরকে প্রিপেয়ার করার জন্য এই কাজগুলো করা হয়। এখন তুমি উন্নত বিশ্বের সাথে যদি এখন বাংলাদেশের কম্পেয়ার করো, সেখানে ভুল হবে। হুম, বাংলাদেশের রাজনৈতিক দলগুলা তাদের যে স্টুডেন্ট উইং গুলা ইউজ করে, সেই স্টুডেন্ট উইং গুলা কি কারণে ইউজ করছে সেটা আমরা দেখছি, যে যেটা হচ্ছে যে সেটা বিভিন্ন মানে বিশ্ববিদ্যালয়গুলোতে নিজেদের মধ্যে মারামারিতে তারা জড়িয়ে পড়ছে। তারা নিজেদের রাজনৈতিক দলগুলোর যে দর্শন, হ্যাঁ, সেটা প্রতিষ্ঠা করার থেকে আমার কাছে মনে হয় যে বিশ্ববিদ্যালয়ে তাদের নিজেদের পাওয়ার প্রতিষ্ঠার ব্যাপারে তারা বেশি ইন্টারেস্টেড হয়ে পড়ছে, এবং সেখান থেকে কিন্তু প্রবলেমটা শুরু হচ্ছে। এখন বিএনপি যদি, বিএনপি যে রাজনৈতিক দর্শন সেটার জন্য যদি আজকে ছাত্রদল কাজ করে এবং সিভিলিটির সাথে, এবং আহ, আমি বলবো যে কনস্ট্রাকটিভ ভাবে কাজ করে, আমি সেখানে কোনো সমস্যা দেখি না। বা ছাত্রদল যদি নারীদের জন্য কাজ করার কথা বলে, ছাত্ররা যদি উইমেন এম্পাওয়ারমেন্টের কথা বলে, ছাত্র যদি মেধার কথা বলে, আই ডোন্ট হ্যাভ এনি ইস্যু হিয়ার। কিন্তু যখন তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নিজেদের পাওয়ার প্রতিষ্ঠা করার জন্য কাজ করবে, দ্যাটস ভেরি রং। এবং বিএনপি আমার মনে হয় এ বিষয়ে একটা স্ট্রং স্ট্যান্ড নেওয়া উচিত। বিএনপি, আমি মনে করি যে বিশ্ববিদ্যালয়গুলোতে যখন ইলেকশন হয়, তাদের যে ইউনিয়নের ইলেকশন হয়, সেই ইলেকশন গুলোতে তাদের নিজস্ব যে উইং গুলো আছে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি, তাদেরকে ছাত্রদের সাথে কাজ করা উচিত, ছাত্রদের পলিসি নিয়ে কাজ করা উচিত।
হ্যাঁ, হ্যাঁ, এই বিষয়গুলো এগেইন আমার মনে হয় ইটস অল অ্যাবাউট কালচার, পলিটিক্যাল কালচার আছে। হ্যাঁ, বাংলাদেশ বলো, ইন্ডিয়া বলো, পাকিস্তান বলো, এইসব দেশগুলোর পলিটিক্যাল কালচারের পরিবর্তনটা খুব জরুরি এখন। ইন্ডিয়াতে একটা বিশাল বিষয় হয়ে গেছে কি জানি, ইন্ডিয়াতে তোমার ডেমোক্রেসিটা খুব ভালোভাবে ইনস্টিটিউশনালাইজড হয়ে গেছে। হ্যাঁ, এবং এই কারণে তুমি কিন্তু দেখবে ওখানে বিশ্ববিদ্যালয়গুলোতে যে ছাত্র সংগঠনগুলো, তারা অন্যভাবে ভূমিকা পালন করে কম্পেয়ার টু বাংলাদেশ। So I think again it comes from the governance, it comes from the institutionalization of democracy। প্রত্যেকটা ইনস্টিটিউশনকে যখন আমরা ডেমোক্রেটিক ভাবে তৈরি করতে পারবো, তখন আমার মনে হয় এই প্রবলেম গুলো চলে যাবে, এবং এক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর বিশাল ভূমিকা আছে। আপনি চমৎকার বলেছেন যে শিক্ষাক্ষেত্রে বিশেষ করে টার্সিয়ারি এডুকেশনের সব থেকে বড় সংকটটা হয় যখন রাজনৈতিক দলগুলোর এই যে সহকারী ছাত্র সংগঠনগুলো ক্ষমতা প্রতিষ্ঠার লড়াইয়ে যুক্ত হয়। বিএনপির কাছ থেকে এখানে অবশ্যই একটা প্রত্যাশা আছে যে তারা বিগত সরকারের ভুল এখানে রিপিট করবে না। আবার এখানে একটা পলিটিক্যাল রিস্কও আছে, যেটা আমি অস্বীকার করছি না যে পলিটিক্যাল পার্টি এই পলিটিক্যাল রিস্কের কথা ভাবতেই পারে। সেটা গেম থিওরিতে যেটা হয় যে গেম তো অনেকগুলো কম্পিটিটর থাকে, তো বিএনপি একটা কম্পিটিটর, জামায়াত একটা কম্পিটিটর, বৈষম্য বিরোধী ছাত্ররা একটা কম্পিটিটর। এখন বিএনপি যদি তার যে ছাত্র সংগঠন রয়েছে তাকে এই শক্তিকেন্দ্রিক রাজনীতি থেকে দূরে ঠেলে নিয়ে আসে, তাহলে নিশ্চয়তা কি যে জামায়াতও সেম কাজ করবে, নিশ্চয়তা কি যে বৈষম্য বিরোধীরাও এক্স্যাক্টলি, সেম কাজ করবে। কারণ তখন তো আবার এক্স্যাক্টলি। তারা দেখা যাবে যে ওই যে পাওয়ার ভ্যাকিউমটা আছে সেখানে হুম, নিজেদের পাওয়ার প্রতিষ্ঠা করবে। এবং হুম, হচ্ছে যে তখন ওইটা আবার মানে বিএনপির ক্ষমতাকে চ্যালেঞ্জ করবে, বিএনপি এইভাবেও ভাবতে পারে। তো এই এই জায়গাটাতে আসলে মানে এই ডিসকাশনটাকে আমাদের বিএনপি, জামায়াত, আওয়ামী লীগ বা অন্য যে কোনো দল হোক, এই সবার কাছেই আনতে হবে যে ভাই অনেক হয়েছে, যে ছাত্রদেরকে আর এইভাবে পাওয়ার পলিটিক্সে ব্যবহার করেন না, ওদেরকে কনস্ট্রাকটিভ পলিটিক্সে ব্যবহার করেন। কিন্তু একজন ছাত্র তাকে পড়াশোনা করতে দেন, তাকে রাজনীতিও করতে দেন, কিন্তু তার চাঁদাবাজিকে সমর্থন করেন না। সে যে হুম। লাঠি নিয়ে গিয়ে হচ্ছে যে আরেকজনের হাত পা ভেঙে দিবে, মাথায় হেলমেট পরে মানুষের উপর আক্রমণ করবে, কিংবা অন্যের রগ কেটে দিবে, এগুলো করা যাবে না। এগুলো ছাত্রের কাজ না, এগুলো কোনো এই ব্যাপারটাতে। অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি, মানে আই কান্ট ইভেন ইমাজিন, মানে এটা কেন করবে ওরা, তাই না? মানে এটা তো একটা অসম্ভব বিষয়, এবং এক্ষেত্রে প্রত্যেকটা রাজনৈতিক দলকে কমিটেড হতে হবে যে না, আমাদের আমাদের যে স্টুডেন্ট উইং গুলো আছে তারা এই কাজগুলো করবে না। এবং এগেইন বাংলাদেশের পলিটিক্যাল কালচারে সেটা কবে ইমপ্লিমেন্টেড হবে, বাট আমি খুব আশাবাদী একটা মানুষ। আমি মনে করি এই বাংলাদেশে এই পরিবর্তনগুলো ঘটবে, এবং ঘটবে রাজনৈতিক দলগুলো নিজেদের স্বার্থে। তাদের অস্তিত্বকে টিকিয়ে রাখতে হলে তাদেরকে এই পরিবর্তনগুলো অবশ্যই আনতে হবে নিজেদের পলিটিক্যাল কালচারে। আদারওয়াইজ ইটস গনা বি ভেরি ডিফিকাল্ট বিকজ বাংলাদেশে এখন কিন্তু আমার মনে হয় যে 25% হচ্ছে ইয়াং জেনারেশন। আই থিঙ্ক 15 to 27 অলমোস্ট ইয়ার্স 5 কোটি ভোটার হতে চলেছে সব মিলায়। হ্যাঁ, হ্যাঁ। সো এই ছেলে মেয়েগুলো কিন্তু আমাদের ভবিষ্যৎ। একটি জাতি ভবিষ্যৎ কি হবে আমি ছেলেমেয়েগুলোর মধ্যে দেখতে পাবো, তাই না? এখন এদেরকে আমি কোন দিকে নিয়ে যাব, কিভাবে তৈরি করব, সেটা কিন্তু দায়িত্ব রাজনৈতিক দলগুলোর। এরা রাজনৈতিক দলগুলো কি একটি রাষ্ট্রের গার্ডিয়ান হিসেবে কাজ করে। হ্যাঁ, সো আমার পরিবারে আমার মেয়ে কিভাবে তৈরি হবে সেটা তো আমার দায়িত্ব, ঠিক একইভাবে এই দেশে আমাদের ইয়াং জেনারেশন, নেক্সট জেনারেশন কোন দিকে যাবে, কোন পথে যাবে ন্যাশনালি, সেটা কিন্তু রাজনৈতিক দলগুলোর দায়িত্ব। and they should they should be good guardians, বিকজ আমি মনে করি যে রাজনৈতিক দলগুলোর কাজ হচ্ছে তাদের স্টুডেন্ট উইং গুলোর কে এমন ভাবে প্রিপেয়ার করা, মানে একটা লাইক ইউ জাস্ট মেক দ্য উইংস, বাট এমন ভাবে তাদেরকে তৈরি করে দেওয়া যে তারা বিশ্ববিদ্যালয়ে পার হওয়ার পরে কিন্তু নিজেদেরকে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে নিজেদের জীবনে, রাষ্ট্রীয় জীবনে। এবং এখানে এই গার্ডিয়ানদের রোল প্লে করতে হবে রাজনৈতিক দলগুলো। অ্যাবসলিউটলি ইউ আর রাইট। এখানে একটা দুষ্ট চক্রের মতন কাজ করে। কি হয় যে একটা বড় অংশ ছাত্রদের, তারা যখন বিশ্ববিদ্যালয়গুলোতে যায় তারা এই রাজনৈতিক দলের সাথে ইনভলভ হয়ে দেখা যায় যে তার যে বিষয়ে স্কিলগুলো দরকার সেগুলো অর্জন করে না, ক্ষমতার চর্চার সাথে জড়িত থাকে। তারপরে সেখান থেকে বের হয়ে, যেহেতু সে মেধাভিত্তিক কম্পিটিশনে হয়তো মানে ভালো করতে পারবে না,
তখন সে আবার সিস্টেমকে নষ্ট করা শুরু করে, যে ওকে আমি তো দেখো আমি তোমার এই দল করেছি, আমি ছাত্রলীগ করেছি, আমি ছাত্র দল করেছি, আমি জামাত শিবির করেছি, এখন আমার যে চাকরি দেওয়ার দায়িত্ব হচ্ছে তোমার, এখন তুমি সিস্টেমটাকে ম্যানিপুলেট করো, করে আমাকে চাকরি দাও। এবং এই যে দুষ্ট And চক্রটা you তৈরি cannot হচ্ছে। blame them. You হুম cannot হুম blame হুম। them because that's how they were taught. যে তুমি আমার ইন্টারেস্ট সার্ভ করো, আমি তোমার ইন্টারেস্ট সার্ভ করব, সো এখান থেকে তো বের হতেই হবে। ইউ আর হ্যাঁ, অ্যাবসলিউটলি রাইট, ইটস লাইক আ দুষ্ট চক্র। আহ, অবশ্যই। এবং এখানে আমি আপনার সাথে পুরোপুরি একমত। আমি এখানে বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের দ্বিতীয় বর্ষের একটা ছাত্রকে আমি দায়ী করব না। এটা আমাদের হুম, সিস্টেমের একটা প্রবলেম। এটাকে শুধু আমি ছাত্রের ওপরে দায় চাপিয়ে এটা থেকে আমরা প্রশ্নই আসে না। ইয়ে করতে পারবো না। আমি কখনোই ছাত্রটাকে দায়ী করব না, আমি করতে পারি না, বিকজ এটা গার্ডিয়ানের দায়িত্ব। হ্যাঁ, এটা অবশ্যই। গার্ডিয়ানের রেসপন্সিবিলিটি। মানে ওখানকার যে মেইন যে উইংটা, প্যারেন্ট উইং বলবো, হ্যাঁ, তার দায়িত্ব যে আমি আমার যে স্টুডেন্ট উইংটা, তাকে আমি কিভাবে প্রিপেয়ার করছি। এবং আই উড থিঙ্ক দ্যাট মানে রাজনৈতিক দলগুলো যেটা করতে পারে, বিএনপি সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে যেটা করতে পারে, সেটা স্টুডেন্ট উইং গুলোকে নিয়ে বিভিন্ন রকম ওয়ার্কশপ করতে পারে। হ্যাঁ, কমিউনিকেশন স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতে পারে, পাবলিক স্পিকিং নিয়ে কাজ করতে পারে, টেকনোলজি নিয়ে কাজ করতে পারে। আই থিঙ্ক দে শুড ডু অল দিস স্টাফ সো দ্যাট দে ক্যান প্রিপেয়ার দেয়ার ওন স্টুডেন্ট উইং as a really skilled like workforce for the country. So এই কাজগুলো করতে পারে। হ্যাঁ, সেটাই হওয়া উচিত। আমরা এবার একটু স্বাস্থ্যের দিকে মুভ করব, স্বাস্থ্য ক্ষেত্র নিয়ে। এবং আহ, আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির 31 দফার মধ্যে একটা দফা, যেটা 26তম দফা, এটা সবার জন্য স্বাস্থ্য এই নীতি বাস্তবায়ন করতে চাচ্ছে। এবং এটা অত্যন্ত ভালো একটা উদ্যোগ। এবং আমার মনে হয়েছে যে বিএনপির যতগুলো দফা রয়েছে তার মধ্যে সব থেকে সংগঠিত এবং একদম ক্লিয়ার চমৎকারটা। দফা হুম। হচ্ছে যে এই স্বাস্থ্য নিয়ে। কারণ এখানে বিএনপি শুধুমাত্র প্রতিশ্রুতি দেয়নি, একটা মডেলের কথাও বলেছে। মানে মানে যখনই আমরা হুম। বিএনপির এখন স্বাস্থ্য নীতির কথা বলছি, আমরা বুঝতে পারছি ওকে বিএনপি তাহলে এনএইচএস, ইউনিভার্সাল এনএইচএস মডেল, সেইটা হুম। ব্যবহার করতে চাচ্ছে। এবং যারা আমাদেরকে শুনছেন তাদের জন্য একটু বলে নিই, এনএইচএস মডেল এটা যুক্তরাজ্যে ব্যবহৃত হয়। এবং এই এই পদ্ধতিটি ওখানে শিক্ষা সেবা প্রদান করার জন্য ব্যবহার করা হয়। আমি এই ব্যাপারটাতে আপনার একটু জানতে চাইবো যে এই বিএনপির যে শিক্ষানীতি, তার সরি, বিএনপির যে স্বাস্থ্য এবং চিকিৎসা সংক্রান্ত নীতি, এটা আপনার চোখে সব থেকে স্ট্রেংথ কি, এবং আপনার চোখে এখানকার উইকনেসটা কি, আপনি যদি একটু বলেন। আমার কাছে মনে হয় এটা সবচেয়ে বড় স্ট্রেংথ এগেইন, সেটা হচ্ছে যে এখানে 5% জিডিপি অ্যালোকেট করা হবে, সো দ্যাটস আ বিগ স্টেপ। দ্যাট মিনস বিএনপি ইজ থিঙ্কিং বিগ। অ্যান্ড দেন কামস সবার জন্য স্বাস্থ্য, দ্যাট ইটস আ ভেরি গুড স্লোগান, যে হেলথ ফর অল। অ্যান্ড দেন হেলথ কার্ড, দ্যাটস আ গ্রেট ইনিশিয়েটিভ। হ্যাঁ, যে হেলথ কার্ডটা খুবই জরুরি। আর এগেইন আমি যখন এই স্বাস্থ্য নিয়ে দফাটা পড়েছি, আই ওয়াজ ভেরি ভেরি ইমপ্রেসড। বাট এগেইন বাংলাদেশের হেলথ সেক্টর অবস্থা কিন্তু ঠিক এডুকেশন সেক্টরের মতো অবস্থা। হ্যাঁ, মানে ভয়াবহ অবস্থা। এবং আই আই কান্ট ইভেন ইমাজিন যে আমি কোত্থেকে শুরু করব যদি আমি বাংলাদেশের হেলথ সেক্টর নিয়ে মানে কথা বলি। বিকজ আপনি এখানে আহ, মানে এডুকেশন কি বলবো, প্রথমে আমি শুরু করতে হবে ড্রাগ রেগুলেটরি বোর্ড দিয়ে। হ্যাঁ, আমি জানি না বাংলাদেশের ড্রাগ রেগুলেটরি বোর্ড আসলে কি করে। এই যে মেডিসিন, বাংলাদেশে যে আপনি যেখানে যাবেন সেখানে গিয়েই মেডিসিন কিনতে পারছেন উইদাউট এনি প্রেসক্রিপশন। দিস ইজ ডেঞ্জারাস ফর পাবলিক হেলথ। এগুলো রেগুলেশন কিছু নাই, সো এখানে কোনো কাজ হচ্ছে না। মেন্টাল হেলথ নিয়ে বাংলাদেশে আমি জানি 2021 সাল পর্যন্ত সম্ভবত 270 জন আহ, এই মানসিক স্বাস্থ্যে এক্সপার্ট ছিল পুরো দেশে, অনলি 270। বাংলাদেশে ডিপ্রেশন, অ্যাংজাইটি এই অসুখগুলো শুধুমাত্র মনে করা হয় যে যারা অর্থনৈতিকভাবে উচ্চ পর্যায়ে আছে, ধনীদের অসুখ। সো রুরাল লেভেলে কিন্তু এই অসুখগুলোর কোনো নামগন্ধই নাই, কোনো চিকিৎসার কিছু নাই, এবং কোনো মেডিসিনের কোনো নামগন্ধ নাই। তারপরে আরেকটা ব্যাপার যেটা আমার কাছে মনে হয় যে গ্রামে যে স্বাস্থ্যকর্মী, তাদের যে ট্রেনিং, এই বিষয়ে আমার কোনো ধারণা নাই তারা কি ধরনের ট্রেনিং পায়। সো বিএনপির এই 5% জিডিপি যে অ্যালোকেশন, আমি মনে করি এই অ্যালোকেশনটা ঠিক এই বিষয়গুলোতে বেশি বেশি করে কাজ করা উচিত। হেলথ কার্ডটা তখনই আমি মনে করি সাকসেসফুল হবে যখন আমরা প্রত্যেকটা গ্রামে একটা হেলথ সার্ভিস সেন্টার আমরা তৈরি করতে পারবো, যেখানে স্কিলড পিপল থাকবে।
যারা হেলথ সার্ভিস প্রোভাইড করবে। আদারওয়াইজ আপনি একটা হেলথ কার্ড নিয়ে যাচ্ছেন, হ্যাঁ, কিন্তু আপনি সঠিক চিকিৎসাটা পাচ্ছেন না, সেক্ষেত্রে কোনো কাজ হবে না, তাই না? সো এই ব্যাপারগুলো আমার মনে হয় খুব জরুরি। আরেকটা বিষয় নিয়ে বিএনপির খুব জরুরি কাজ করা উচিত, এবং এটা মনে করি যে আমি এখনই করা যায়, ইটস নাথিং ভেরি বিগ, সেটা হচ্ছে হেলথ লিটারেসি নিয়ে কাজ করা উচিত। একটা দেশে প্রত্যেকটা সিটিজেনের স্বাস্থ্য বিষয়ে তথ্য জানার যে অধিকার, হেলথ লিটারেসি, এইটা নিয়ে বিএনপি কাজ করতে পারে, হ্যাঁ। এবং আপনি কিন্তু তখনই এম্পাওয়ার্ড হবেন যখন আপনি জানবেন, আপনার জ্ঞানটা থাকবে। ইটস নাথিং, আই মিন, একটা খুব বেসিক ইনফরমেশন যে আমার মেন্টাল হেলথ, কখন আমি মনে করবো যে আমার মেন্টাল হেলথ আমার চিন্তা করা দরকার আছে, কখন আমি মনে করব যে আমার ওয়েলবিং নিয়ে আমার চিন্তা করা দরকার আছে, কখন আমি মনে করব যে আমাকে আমার রিপ্রোডাক্টিভ হেলথ নিয়ে চিন্তা করা দরকার আছে, হ্যাঁ। সো এই যে বিষয়গুলো, এবং বাংলাদেশের বিভিন্ন কি বলবো কালচারাল কারণ বলেন, সোশ্যাল কারণ বলেন, রিলিজিয়াস কারণ বলেন, প্রচুর স্টিগমা আছে হেলথের বিভিন্ন এরিয়াতে। এই স্টিগমা গুলো ভাঙতে কিন্তু হেলথ লিটারেসি কাজ করবে, এবং বিএনপি এখানে একটা অগ্রণী ভূমিকা পালন করতে পারে। বিকজ আমি মনে করি বিএনপি এখন পর্যন্ত বাংলাদেশের সেই রাজনৈতিক দল যেটা লিবারাল ডেমোক্রেটিক ভ্যালু ডেমনস্ট্রেট করে। সো আই থিঙ্ক বিএনপি কুড প্লে আ বিগ রোল হিয়ার। হ্যাঁ, আমি আপনার আলোচনা থেকে একটা পয়েন্ট নিতে চাচ্ছি, সেটা হচ্ছে যে স্বাস্থ্য শিক্ষার কথা বলছিলেন। এবং এটাকে যদি আমরা আরো প্রিসাইসলি বলি, এখন বাংলাদেশে একটা বিষয়ে মানে বেশ বড় বিতর্ক রয়েছে বিভিন্ন গ্রুপের মধ্যে। সেটা হচ্ছে যে স্কুল কলেজগুলোতে আহ, আহ, মানে যৌন স্বাস্থ্য শিক্ষা এটা দেওয়া হবে কি দেওয়া হবে না, কতটুকু দেওয়া হবে কতটুকু দেওয়া হবে না, কিভাবে দেওয়া হবে। এবং এই ব্যাপারটা নিয়ে আমাদের সোসাইটিতে অনেক ট্যাবু রয়েছে। এবং এই ব্যাপারে আহ, বিশেষ করে আলেমোলামাদের পক্ষ থেকে, একটা গ্রুপের পক্ষ থেকে, আলেমোলামাদের একটা নির্দিষ্ট গ্রুপের পক্ষ থেকে একটা বড় বাধাও রয়েছে যে এগুলো করা যাবে না, এগুলো ঠিক না। আবার সেইখানে হচ্ছে যে যারা ধরেন মানে ধর্মীয় ফ্রেমওয়ার্ক ব্যবহার করেন তাদের নিজেদের চিন্তার ক্ষেত্রে, তাদের অনেকেরও আবার সেখানে সমর্থন রয়েছে এবং তাদের নিজস্ব যুক্তিও রয়েছে। আমি এখানে কাউকে বলছি না যে তারা এটা বলতে পারবেন না, সমালোচনা করতে পারবেন না, তারা এটা করতেই পারেন। কিন্তু এই যে বিতর্ক, এখানে তো আপনি শুরুতে যেটা বলেছিলেন, রাইট আর রং এর একটা পজিশন নিতে হয়, আপনার আলোচনার শুরুতে একদম বলেছিলেন। আপনার কি মনে হয় যে বিএনপি এই জায়গাটাতে কতটুকু স্ট্রং একটা পজিশন নিতে পারবে, যে আমাদের ছেলে মেয়েদের, বাচ্চা কাচ্চাদের তাদের স্বাস্থ্য সম্পর্কে, তাদের সুস্বাস্থ্য সম্পর্কে জানার একটা অধিকার রয়েছে এবং এইটা একটা ইউনিভার্সাল অধিকার হিসেবে বিবেচনা করবে? আমি মনে করি যে বিএনপি একটা বিশাল বড় রোল প্লে করতে পারবে, হ্যাঁ। বিএনপি তার স্বাস্থ্য নিয়ে যে দফাতে বলেছে যে সবার জন্য স্বাস্থ্য, স্বাস্থ্যই সম্পদ, এই দুটো ট্যাগলাইনই কিন্তু এই পুরো ব্যাপারগুলোকে কভার করে, হ্যাঁ। বিকজ প্রত্যেকটা মানুষের স্বাস্থ্য নিয়ে জানার অধিকার আছে, দ্যাটস এ বেসিক রাইট, হ্যাঁ। এবং স্কুল কলেজে আমি মনে করি প্রাইমারি লেভেল থেকে, প্রাইমারি এডুকেশন লেভেল থেকে ছাত্রছাত্রীদের তাদের হেলথ নিয়ে পড়ানো উচিত। বিকজ যখন জ্ঞান থাকবে না, হ্যাঁ, তখনই কিন্তু কি বলবো, অজ্ঞানও না, আমি বলবো যে খারাপ ব্যাপারগুলো চলে আসবে, হ্যাঁ। ওয়েন ইউ আর অ্যাওয়্যার ইউ ক্যান মেক রাইট ডিসিশনস। সো মেন্টাল হেলথ বলেন, রিপ্রোডাক্টিভ হেলথ বলেন, হ্যাঁ, ইওর ফিজিক্যাল হেলথ বলেন, আহ, আপনার ডিসেবিলিটি নিয়ে বলেন, হ্যাঁ, এই সবগুলো বিষয় নিয়ে ছাত্রদের যে বয়স, সেই বয়স চিন্তা করে ছোট ছোট, অবশ্যই আমি মনে করি যে কিছু চ্যাপ্টার, প্যারাগ্রাফ, প্রত্যেকটা, আমি মনে করি ইয়ার 5 থেকে, ইয়ার 5, এখন তো পুরো পৃথিবীতে কিন্তু অ্যাডোলেসেন্স এর এইজটা একটু এগিয়ে এসেছে, হ্যাঁ। 20 বছর আগে যেখানে অ্যাডোলেসেন্ট বলা হতো 13-14 বছরে, এখন কিন্তু সেটা 9-10 থেকে শুরু হয়েছে, হ্যাঁ। তো আমি মনে করি যে ইয়ার 5 থেকে এসব বিষয় বাচ্চাদেরকে যদি তাদের যে মানসিকতা, তাদের কনটেক্সটের মতো করে তৈরি করে সিভিলিটির সাথে পড়ানো যায়, সেটা আদতে পুরো জাতিকে সাহায্য করবে এবং বিভ্রান্তিগুলো থেকে দূর করতে সাহায্য করবে। আপনার যখন বিভ্রান্তি থাকবে, কনফিউশন থাকবে, দেন পিপল মেক মিস্টেক্স, হ্যাঁ। That's why it's very important. I mean, BNP could play a big role here. And again, as I mentioned earlier, যে শিক্ষা নিয়ে বিএনপি কি করবে, সেখানে তাদের যেমন এক্সপার্ট টিম থাকা দরকার, ঠিক একইভাবে
হেলথ নিয়ে বিএনপি কি করবে, সেখানে বিএনপির একটা এক্সপার্ট টিম থাকা দরকার যারা এই কথাগুলো বলবে। বিএনপি 31টা দফা হয়েছে, বিএনপি শুড হ্যাভ লাইক 31, 31 টিমস অফ উপকমিটি। এক্সপার্টস, এবং যারা এক্স্যাক্টলি, এবং যারা মানে বাংলাদেশের প্রত্যেকটা লেভেল থেকে আসবে। ইউ ডোন্ট নিড টু বিলিভ ইন এ পলিটিক্যাল ইডিওলজি, সেটা যে আদর্শই হোক না কেন। এবং এটা মনে করি বিএনপিকে, বিএনপির দেশের প্রতি যে কমিটমেন্ট, সেটা ডেমনস্ট্রেট করতে আরো সাহায্য করবে। আমি আপনার সাথে একমত, এবং বিশেষ করে এই যে বাচ্চা কাচ্চাদেরকে সিভিলিটির মধ্যে থেকে, আদব কায়দার মধ্যে থেকে একটা তাদের স্বাস্থ্য, জনস্বাস্থ্য সম্পর্কে শিক্ষা প্রদান করা, এটা একটা সময়ের দাবি এখন। কারণ এইটা না হলে আমরা যে কি পরিমাণ, কারণ এট দ্য সেম টাইম আমরা টেকনোলজির প্রতি অত্যন্ত এক্সপোজড। আমি এই কথাটি বলতে যাচ্ছিলাম, এই কথাটি বলতে যাচ্ছিলাম। এখন একটা ক্লাস 5-6 এর বাচ্চা কিন্তু মোবাইল হাতে, হ্যাঁ, এবং এটা গ্রামগঞ্জ হয়ে গেছে। এবং বাংলাদেশে তো আসলে ভয়াবহ ঘটনা ঘটে সাইবার, মানে আমাদের তো আসলে কোনো কন্ট্রোল নাই, হ্যাঁ। এবং ডিভাইসের অ্যাক্সেস তো সবার কাছে। অস্ট্রেলিয়াতে কিন্তু এখন 16 বছর পর্যন্ত সোশ্যাল নেটওয়ার্ক ব্যান করে দিয়েছে বাচ্চাদের, এবং অস্ট্রেলিয়া ইজ দ্য ফার্স্ট কান্ট্রি ইন দ্য হোল ওয়ার্ল্ড যারা ব্যাপারটা প্রয়োজন বুঝতে পেরে ব্যান করে দিচ্ছে। যেখানে দেশে কিন্তু অলরেডি ইয়ার 5 থেকে তাদের রিপ্রোডাক্টিভ হেলথ বলো, মেন্টাল হেলথ বলো, এসব বিষয়ে সব শিক্ষা দেওয়া হচ্ছে, তারপরও করেছে। সেখানে বাংলাদেশে একটা ভয়ঙ্কর ঘটনা, না আছে অ্যাওয়ারনেস, সেদিকে আবার ওদিকে হচ্ছে আনকন্ট্রোল সোশ্যাল নেটওয়ার্ক অ্যাক্সেস। সো মানে হাউ উড ইউ মেক দ্য ব্যালেন্স ইন দ্য সোসাইটি? এটা তো আমি মনে করি মানে বাংলাদেশের যে মোরাল যে স্ট্রাকচারটা, সেটাকেও কিন্তু নষ্ট করে দিবে। এই ব্যাপারটা চিন্তা করা উচিত, এবং আলেম ওলামাদের এই বিষয়ে এবং অনেক সহায়তা করা উচিত। বিকজ আমাদের যখন আনকন্ট্রোল সোশ্যাল নেটওয়ার্ক অ্যাক্সেস থাকছে, কিন্তু একদিকে আমাদের শিক্ষা থাকছে না, সেখানে কিন্তু ভয়ঙ্কর ঘটনাটা ঘটে। আহ, এ- আপনি এটা চমৎকার বলেছেন যে এখানে আসলে আলেম ওলামারা পার্ট অফ দ্য সলিউশন হতে হবে, কারণ তারা সমাজের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ, এবং একটা এক্স্যাক্টলি। বৃহত্তর জনগোষ্ঠীর কাছে তাদের একটা এক্সেস রয়েছে, অ্যাকসেপ্টেবিলিটি রয়েছে, এবং তাদের ভূমিকা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি ইতিহাস থেকে একটা ছোট্ট উদাহরণ টানি। বিএনপির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমান, উনি যখন ক্ষমতায় আসেন, এবং তারপরে উনি যখন বিশেষ করে আমেরিকায় আসেন, এবং ওই সময়ে যখন উনি কাজ করছিলেন, উনি জন্ম নিয়ন্ত্রণের উপরে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছিলেন, এবং উনি অনেক জায়গাতে গিয়ে কন্ট্রাসেপটিভ পিল, যাতে এটা বাংলাদেশে বিনে পয়সায় বা খুবই কম টাকায় এক্স্যাক্টলি। পাঠানো হয়, সেটা নিয়ে উনি কাজ করেছিলেন। এবং ওই সময়ে আমরা যদি আর্কাইভ দেখি, ওই সময়ের যদি পত্রপত্রিকা দেখি, এবং সেখানেও দেখবো যে তাকে কিন্তু একটা অনেক বড় বিরোধিতার মুখে পড়তে হয়, যে হ্যাঁ, অ্যাবসলিউটলি। এটা হচ্ছে যে ইসরায়েলের একটা প্রজেক্ট, তারপরে হুম। এগুলো হচ্ছে যে মুসলমানদেরকে অন তাদের ইসলামিক ব্যাপার স্যাপার। হুম। অন ইসলামিক ব্যাপার স্যাপার, মুসলমানদের জনসংখ্যা কমিয়ে আনার। কিন্তু দেখেন ওইটার সুফল, মানে উনি ওই সময় যেটা শুরু করলো, এবং পরবর্তী সরকারগুলো কিন্তু এটা কন্টিনিউ করেছে, সে যে হুম। সরকারই থাকুক, মানে তারা এই ব্যাপারটার গুরুত্ব বুঝেছে যে না, জনসংখ্যাকে একটা নিয়ন্ত্রিত অবস্থায় থাকতে হবে। এবং সেটার সুফল কিন্তু আমরা এখন পাচ্ছি আমাদের ওভারঅল, মানে আমাদের ক্যালোরি ইনটেক বেড়ে গেছে। শিক্ষার ক্ষেত্রে আমাদের যে রিসোর্সের ব্যাপারটা ছিল আগে, যেটা 10 জন বাচ্চার জন্য ছিল, সেটা এখন 2 জন বাচ্চার ক্ষেত্রে বা 1 জন বাচ্চার ক্ষেত্রে দেওয়া হচ্ছে। তো এই ব্যাপারগুলো আসলে কি আমাদের বিতর্কের বাইরে গিয়ে লার্জার ইন্টারেস্টের জায়গা থেকে কাজ করতে হবে, এবং আমার মনে হয় যে এখানে বিএনপির অত্যন্ত বোল্ড একটা ভূমিকা নিতে হবে, নট লাইক অ্যাবসলিউটলি। এই জায়গাগুলো আসলে গ্রে অ্যাবসলিউটলি। জোনে থাকার কিছু নাই। মানে কিছু জায়গা না। আছে যেখানে হ্যাঁ। গ্রে জোনে থাকবে, কিন্তু কিছু জায়গা আছে হ্যাঁ। যেখানে, হ্যাঁ। আপনার কি মনে হয় আমি ব্যাপারটা? মনে আমি মনে করি যে বিএনপি নির্বাচনে যত কাছাকাছি যাবে, আমার মনে হয় বিএনপিকে সেই বোল্ড ভূমিকাটা পালন করতে হবে, হ্যাঁ। বিকজ যত আপনি নির্বাচনের কাছাকাছি যাবেন, তত কিন্তু আপনার দর্শন, আপনার কমিটমেন্ট, ব্যাপারগুলো আর পরিষ্কার করতে হবে জনগণের কাছে, হ্যাঁ। সো আই থিঙ্ক দ্যাট উড বি ডান। এবং আপনি জিয়াউর রহমানের উদাহরণটা দিয়ে খুব ভালো করেছেন, বিকজ জিয়াউর রহমানের 19 দফায়, হ্যাঁ, মানে 19 দফায় কিন্তু একটি দফা কিন্তু হচ্ছে বার্থ কন্ট্রোল। দ্যাটস ভেরি ইন্টারেস্টিং। মানে হাউ প্র্যাগমেটিক হি ওয়াজ, হাউ ভিশনারি হি ওয়াজ, দ্যাট শোজ দ্যাট মানে উনি মানে, এবং চিন্তা করেন 1900 ওই ওই দশকে, হ্যাঁ, বাংলাদেশ তো হয়তো উন্নত নয়, এবং সব সমালোচনা উপেক্ষা করে উনি কিন্তু সেই বোল্ড স্ট্যান্ডটা নিয়েছিলেন যে বাংলাদেশের জন্য যেটা ভালো সেটা আমাকে করতে হবে। এবং আমার কাছে জিয়াউর রহমান 19 দফার সবচেয়ে চমৎকার যে ব্যাপারটা লাগে কি জানেন, খুব সাকসেন্ট, মানে খুব সহজ ভাবে 2-3টা লাইনে, আমি জানি না আপনি পড়েছেন কিনা, হ্যাঁ, আমি পড়েছি। একদম টু দা পয়েন্ট, হ্যাঁ, টু দা পয়েন্ট কথাবার্তা। এই ব্যাপারগুলা যে কোনো রাজনৈতিক দলের
যে বোল্ড স্ট্যান্ডটা, সেটাকে পরিষ্কার করতে সাহায্য করে। আহ, এই যে আপনি টু দ্য পয়েন্ট বললেন, এইটা চমৎকার একটা পয়েন্ট আপনি বলেছেন। আমরা বিগত কয়েকটা আলোচনায় যখন এক্সপার্টদেরকে নিয়ে আসছিলাম, এই আলোচনাটা বারবার আসছে যে বিএনপির 31 দফা অনেক বেশি স্যাচুরেটেড। ও মানে, এবং এইটা আসলে আমার ধারণা বিএনপির খুব নিবেদিত প্রাণ একজন কর্মীও যে পুরো 31টা দফা পড়েছেন এবং সেটা পড়ে মানুষের সাথে যে যোগাযোগ করবেন, এইটা অত্যন্ত মুশকিল। তো এই দফাগুলোকে আরো কিভাবে ছোট করে আনা যায়, শ্রিঙ্ক করা যায়, এবং মানে এটা একটা বা দুটো শব্দের মধ্যে কেমন করে আনা যায়, আমার ধারণা এটা নিয়ে বিএনপিকে কাজ করতে হবে, বিশেষ করে ইলেকশনের আগ পর্যন্ত। কারণ মাথায় রাখতে হবে যে বিএনপি, জামায়াত বা যেই হোক যারা ইলেকশনে যাবে, ভোটারদের একটা বড় অংশ হচ্ছে 18 থেকে 30 বছরের এজ গ্রুপের মধ্যে। এবং এই 18 থেকে 30 বছরের এজ গ্রুপের যে অ্যাটেনশন স্প্যান, এটা কিন্তু 15 সেকেন্ড। এখন দ্যাটস আপনি রাইট। একটা এত বড়, এবং এটা সংখ্যা কিন্তু হুম 3 থেকে 4 কোটির মতন, হ্যাঁ। এবং যদি এটা হুম ইউনূস সাহেবের যে প্রস্তাব 17 বছর থেকে ভোটিং রাইটস দেওয়া, এটা যদি হয়, আমি জানি না এটা হবে কিনা, বাট যদি হয় তার মানে আরো 80 লক্ষ থেকে 1 কোটি ভোটার যুক্ত হবে হ্যাঁ এটার সাথে। তো হ্যাঁ এত, এই 4-5 কোটি ভোটারের স্প্যান হচ্ছে 15 সেকেন্ড। আপনি হুম তাকে 8 পৃষ্ঠা 9 পৃষ্ঠার মোটামুটি 8-10 হাজার ওয়ার্ড, তাকে আপনি হুম কমিউনিকেট করতে পারবেন না, সে বুঝবেই না ওটা কি জিনিস। এই ব্যাপারটাতে হুম। আমি আপনার একটু দৃষ্টি আকর্ষণ করবো, আপনার কি মন্তব্য এই ব্যাপারে? না, আমি একমত, এবং আমার মনে হয় সেটা ঘটবে। বিএনপি যখন গত বছর, বিএনপি 2023 সালে বোধহয় 31 দফা পেশ দুই করে। হাজার হ্যাঁ, উনিশে 19-এ করে, হ্যাঁ। তারপরে সেটাকে বোধহয় আরো পরিমার্জিত করে 2023 সালে করা হয়। প্রথমে তো বেগম খালেদা জিয়া হুম করেছিলেন, হুম হুম। তারপর সেটাকে পরিমার্জিত করে বোধহয় আর 2-3 বছর আগে আবার করা হয়। আমি মনে করি যে বিএনপি আসলে 31 দফাতে দিয়ে বোঝাতে চেয়েছে বিএনপি কি কি কাজ করবে, হ্যাঁ, এবং কোন কোন জায়গায় কাজ করবে। বাট ইলেকশন যখন সামনে এগোবে, তখন বিএনপিকে তো আসলেই টু দ্য পয়েন্ট কথা বলতে হবে। আই আই থিঙ্ক বিএনপি উইল ডু দ্যাট। এটা আশা করি, আমরাও সেটাই আশা করব যে বিএনপি ওই জায়গাটা নিয়ে কাজ করবে। আমরা আমাদের আলোচনার একদম শেষ পর্যায়ে চলে আসছি, এবং আলোচনার এই পর্যায়ে এসে আমি একটু জুলাইয়ের আন্দোলন নিয়ে আপনার সাথে কথা বলতে চাই। এবং আমার এই শেষ পর্যায়ে দুটো প্রশ্ন থাকবে। আহ, জুলাই আন্দোলনে আপনার নিজের একটা সরাসরি ইনভলভমেন্ট ছিল, আমি জানি। আপনি বিশেষ করে আহ, বিদেশে থাকা বাংলাদেশি নাগরিকদেরকে নিয়ে একটা প্রতিষ্ঠানের, একটা প্ল্যাটফর্মের কো ফাউন্ডার হিসেবে কাজ করেছেন। আমি যদি ঠিক বলি, ডায়াসপোরা অ্যালায়েন্স ফর ডেমোক্রেসি, এটার আপনি কো ফাউন্ডার হিসেবে কাজ করেছেন। এবং প্রবাসীদের যে রাজনৈতিক শক্তি রয়েছে, রাজনৈতিক ভয়েস রয়েছে, সেটাকে কিভাবে দেশের ভেতরের পরিবর্তনে কাজে লাগানো যায়, সেটা নিয়ে আপনার একটা দীর্ঘদিনের এক্সপিরিয়েন্সও রয়েছে। আহ, আপনি জুলাই অভ্যুত্থান নিয়ে, জুলাই অভ্যুত্থানের পরের এই যে 6-7 6 মাস পরে এসে আপনার কি ভাবনা, যে আপনি কি দেখছেন সবকিছু মিলায়? এই এই প্রশ্নটাতে আমি আসলে খুব ইমোশনাল হয়ে যাই জুলাইকে নিয়ে। হ্যাঁ, জুলাই ওয়াজ সামথিং যেটা আমি কখনো আমার স্বপ্নে কল্পনা করিনি যে আমি আমার জীবদ্দশায় উইটনেস করব, যে এত বাচ্চা ছেলে মেয়ে এভাবে জীবন দিবে। আর এটা এটা এখনো আমাকে আসলে খুব আবেগ আপ্লুত করে দেয়, এবং আই আই বিকাম স্পিচলেস when I when you uh, ask me to talk about July. But 2024 জুলাই থেকে আজকে 2025 জানুয়ারি, আমার কাছে, আমি এখন হোপফুল, বাট আমার কাছে যে জিনিসটা মনে হয় যে বাংলাদেশ একটা ট্রানজিশনাল পিরিয়ডে যাচ্ছে, এবং যে কোনো বড় পরিবর্তন, যে পরিবর্তন এত আত্মত্যাগের মধ্য দিয়ে হয়েছে, সেই পরিবর্তনের পরে সবকিছু খুব অস্থির থাকে। হুম, বাংলাদেশ এখন সেই অবস্থা দিয়ে যাচ্ছে। আহ, 5ই অগস্টের আগে প্রত্যেকের একটা এজেন্ডাই ছিল, দল মত নির্বিশেষে, যে শেখ হাসিনাকে চলে যেতে হবে। শেখ হাসিনা চলে গেছে, এখন 5ই আগস্টের পরে প্রত্যেকটা ফ্রন্ট নিজস্ব নিজস্ব এজেন্ডা নিয়ে আসছে। এবং যেখানে হয় যে একটা ক্ষমতার একটা ব্যাপার চলে আসছে, হ্যাঁ। তো এই ব্যাপারটা এসেছে, এবং অনেক কিছুই এখন এই ব্যাপারগুলাকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে। আমি মনে করি যে বাংলাদেশে এখনো দলমত নির্বিশেষে এক হওয়া উচিত প্রত্যেকটা ফ্রন্টে। বিকজ এই সুযোগ কিন্তু হয়তো বা আমাদের আর আসবে না, এবং আমরা যদি আজকে এই ভুলটা করি, তাহলে হয়তো বা জেনারেশনস আফটার জেনারেশনস
এটার জন্য সাফার করবে। আমার কাছে একটা বিষয় খুব কষ্ট লাগে কি জানেন, যে আমাদের আমাদের মানে যে কোনো পলিটিক্যাল ডিসিশন বলেন কিংবা যে কোনো ডিসিশন বলেন, সেখানে কিন্তু দুটো বিষয় কম্বাইন করা দরকার। একটা হচ্ছে যে উইজডম, আরেকটা হচ্ছে কারেজ। হ্যাঁ, ইউথের একটা বিউটি আছে, দ্যাটস ব্রেভারি, কারেজ, হ্যাঁ, টেকনোলজি, বিং প্রেজেন্ট, এই ব্যাপারগুলো। আর বয়স্কদের একটা উইজডম আছে, they went through so many things throughout their lives and they have gained experience, হ্যাঁ? They made mistakes and they learned from their mistakes. This is called wisdom. আমি মনে করি যে বাংলাদেশের এখন এই দুটো বিষয়ের একটা কম্বিনেশন দরকার। হুম, আমার মনে হয় আমাদের ইয়াং জেনারেশন তারা এই ভুলটা করবে না, এবং আমাদের যে এল্ডারলি জেনারেশন তারা এই ভুলটা করবে না। তাদের এই দুটো জেনারেশনের মধ্যে ব্রিজ তৈরি করতে হবে, এবং I think that will solve all the problems. আপনি খুব মানে প্রিসাইসলি চমৎকার ভাবে বলেছেন যে এই দুইয়ের কম্বিনেশন আসলে উইজডম এবং কারেজ, এই দুইটা যে কোনো জাতির মানে বড় ধরনের ট্রানজিশনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আহ, এইবারের প্রশ্নটা আহ, আমার শেষ প্রশ্ন আসলে। সেটা হচ্ছে যে আমরা জুলাই আন্দোলনের সময় দেখেছি যে নারীদের একটা ভূমিকা ছিল একদম মানে সরাসরি। আমি জানি না বাংলাদেশে মুক্তিযুদ্ধের পরে অন্য কোনো আন্দোলনে এত পরিমাণ মানে নারীর ত্যাগ এবং অংশগ্রহণ এইভাবে ঘটেছে। এবং আমার মনে আছে আমি 17ই, আমি তখন বাংলাদেশে 17ই জুলাই 18ই জুলাই সম্ভবত সন্ধেবেলা আমি নর্থ সাউথ ইউনিভার্সিটির গেটের সামনে দাঁড়ায় আছি আমার 2-3 জন কলিগদেরকে নিয়ে। কারণ আমরা তখন খোঁজ খবর নিচ্ছি যে আমাদের কোথায় কোন ছাত্রদের কি অবস্থা। তো আমি দেখি যে আমার 2জন মেয়ে ছাত্রী, তারা হচ্ছে যে বাসার দিকে ফিরে যাচ্ছে সন্ধ্যার কিছু আগে আগে, এবং তাদের 2জনের হাতে বেলুন, মানে রুটি বেলার বেলুন। হ্যাঁ, তো আমি একটু আগায় গেলাম। এখন ওরা যেহেতু আমার ক্লাসে একসময় আমি পড়িয়েছি, তা আমি জিজ্ঞেস করলাম, তোমরা কোত্থেকে?" মানে তো বলে, "এখানে গেছিলাম স্যার।" তো আমি বলে, "হাতে বেলুন কেন?" তো বলে, "স্যার, ও পুলিশ গুলি করছে, হ্যাঁ, এ, আমরা এইটা নিয়ে গেছি।" মানে ওই যে মোমেন্টটা, হ্যাঁ, যে ওই যে একটা মানে ওইটা একটা প্রতিবাদের প্রতীক ছিল। হ্যাঁ, এবং ওইটা আমার কাছে অত্যন্ত ইমোশনাল একটা মোমেন্ট। আমরা আন্দোলনের পরে দেখলাম যে আহ, নারীর কোনো অংশগ্রহণই নাই। মানে আমি যদি ভুল না বলি, মানে এই যে ছাত্রীদের যে একটা অংশগ্রহণ ছিল রোকেয়া হলের ভেতরে, রোকেয়া হলের বাইরে, প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথে, কিন্তু মেয়েদের যে প্রশ্নটা এটা একদম এখন মনে হচ্ছে উধাও হয়ে গেছে। মানে ব্যাপারটা এরকমই ছিল যে আমরা ছেলেরা, আমরা পুরুষরাই সব আন্দোলন করেছি, এবং এখানে আমাদের ধর্মীয় এজেন্ডা ছিল, এটা আমাদের পলিটিক্যাল এজেন্ডা ছিল, এই ছিল। কিন্তু এবং যে কোনো মুভমেন্টে আপনি যেহেতু সিতারা ফাউন্ডেশনের, সিতারা স্টোরির প্রতিষ্ঠাতা, আপনি ওখানেও আপনি লিখেছেন, আমি দেখেছি যে যে কোনো বড় ট্রানজিশনে নারী অংশগ্রহণ করে, কিন্তু ট্রানজিশনের পরে তাদের ভূমিকাটা পেছনে চলে যায়। এইখানে আপনি কি সেম জিনিসই দেখছেন, নাকি এখানে আমরা ফিউচারে খানিকটা আশা দেখতে পারি? যদি এইটা আপনি একটু বলতেন। না, আমাকে মানে আমি কি বলবো, আমার কাছে মনে হয় যে ব্যাপারটা তো এরকমই ঘটছে। হ্যাঁ, মানে আমি যেটুকু বুঝি, যেটুকু দেখছি, আই মাইট বি রং। হ্যাঁ, প্রবলি আই এম নট ফলোইং এভরিথিং দ্যাটস হ্যাপেনিং ইন বাংলাদেশ, বাট আমি যেটুকু দেখছি তার কাছে আমার আমার কাছে মনে হচ্ছে যে নারীরা একটু পিছনে আছে। হ্যাঁ, এবং সেক্ষেত্রে অগ্রণী ভূমিকাটা নারীদেরকেই পালন করতে হবে। আমি আমি বিশ্বাস করেন, আমি কিন্তু আমার অধিকারের জন্য আমাকে সামনে আসতে হবে, এই এই তত্ত্বে আমি বিশ্বাস করি। আমার জায়গাটা আমাকে তৈরি করতে হবে। এবং আমি মনে করি জুলাইতে যে নারীরা অংশগ্রহণ করেছিল তারা কেউ কিন্তু পুরুষদের তুলনায় 1 ইঞ্চিও কম নয়, মেধায় বলেন, কারেজে বলেন, হ্যাঁ, কোনো যোগ্যতায় কম নয়। তাহলে তারা কেন সামনে আসবে না? যে ব্যাপারটা হয় কি জানেন, একে নয়েজ তৈরি করা। হ্যাঁ, এই নয়েজ তৈরিতে হয়তোবা নারীরা সামনে যেতে পারেনি। হ্যাঁ, 5th অগস্টের পরে পুরো বাংলাদেশে কিন্তু এখন যেটা দেখতে পাচ্ছি যে সবাই খুব নয়েজ তৈরি করছে। আমার এটা দরকার, আমার ওটা দরকার, আমাকে মারপিট করতে হবে, আমাকে এটা নিতে হবে, আমার কথা শুনতে হবে, আমার কথা কেন তুমি শুনছো না, এই ধরনের প্রচুর নয়েজ তৈরি হচ্ছে। আর মেয়েরা যেটা হয় যে আমার মনে হয় যে বায়োলজিক্যালি বলতে পারে, আই ডোন্ট নো, যে তারা এই নয়েজে পার্ট হতে চাচ্ছে না, প্রবাবলি। হ্যাঁ, বাট আই থিঙ্ক মেয়েদেরকে যদি তাদের জায়গাটা তৈরি করতে হয়, মেয়েদেরকে সামনে আসতে হবে। কেউ কাউকে জায়গা তৈরি করে দেয় না। ইউ হ্যাভ টু ক্রিয়েট ইউর ওন স্পেস। দিস শুড নট বি হ্যাপেনিং। যখন যখন আমি দেখতে পাচ্ছি অন্তর্বর্তী সরকারে
তিনজন মহিলা, চারজন মহিলা আছেন। সৈয়দ রেজওয়ানা হাসান আছেন, তারপরে ফরিদা আক্তার আছেন, স্বাস্থ্য উপদেষ্টাও আছেন, তারপরে আহ, ওনার নাম কি, ব্রতির, আহ, উম, ব্রতির ডিরেক্টর মুর্শিদ, শারমিন মিস মুর্শেদি, শারমিন শারমিন মুর্শিদ। মুর্শেদি, হ্যাঁ হ্যাঁ, শারমিন মুর্শেদি উনি আছেন। এবার প্রত্যেকে নিজস্ব অঙ্গনে কিন্তু যথেষ্ট যোগ্যতা প্রমাণ দিয়েছেন। হ্যাঁ, এবং আমি দেখতে পাচ্ছি যে জানাকে আছে, জানাকে সামনের সারিতে আছে, নারীরা আছে। বৈষম্য বিরোধিতা আমি সামনের সারিতে মেয়েদেরকে দেখি না তেমন একটা। উমামাকে একজন মাঝে মাঝে আছে, আমি দেখি। উমামা আছে। হুম। হ্যাঁ, উমামাকে মাঝে মাঝে দেখি, বাট উমামাকে আমি খুব একটা স্ট্রং রোল প্লে করতে দেখি না। হ্যাঁ, ওকে আমি টক শো গুলোতে দেখি। আই ডোন্ট নো ওয়েদার সে পলিসি মেকিং এ স্ট্রং রোল প্লে করতে পারছে কি পারছে না। বাট এগেইন আই উড রাদার সে দ্যাট ইটস আওয়ার ইটস আওয়ার ডিউটি। আমাকে আমাদের আমাদের কাজটা আমাদেরকে করতে হবে, নারীদেরকে সামনে আসতে হবে। বিকজ এই ঘটনা, এই যে যেটা বললাম, এই অপরচুনিটি হয়তো আমাদের সামনে আসবে না। এ কারণে নারীদেরকে, নারীদের জায়গাটা নিজেদেরকে তৈরি করে নিতে হবে। ডক্টর সামারু মির্জা, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি এতটা সময় ধরে আমার এতগুলো প্রশ্নের উত্তর করেছেন। আহ, এই পুরো আলোচনার যদি আমি একটা ছোট্ট করে সামারি টানি, আমি যেটা আলোচনার আগেও আপনাকে বলছিলাম যে আমাদের রাজনীতি আইডেন্টিটি পলিটিক্সের দুষ্ট চক্রে আবদ্ধ হয়ে পড়েছে। আমরা এত বেশি মানে অ্যাবস্ট্রাক্ট জিনিসপত্র নিয়ে ব্যস্ত, এবং এত বেশি আইডেন্টিটির রাজনীতি নিয়ে ব্যস্ত যে একটা স্বাধীন দেশের নাগরিক হিসেবে আমার কি কি চাওয়া থাকতে পারে, পাওয়া থাকতে পারে, এবং এই চাওয়া পাওয়াটা আমাদের দেশের কম্পিটিং যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা কিভাবে আমার সামনে প্রেজেন্ট করছে, যাতে করে আগামী নির্বাচনের সময় আমরা সঠিকভাবে সিদ্ধান্ত নিতে পারি যে কাকে আগামী 5 বছরের জন্য ক্ষমতায় বা 4 বছরের জন্য ক্ষমতায় পাঠানো যাবে। এই আলোচনার থেকে এখনো আমরা অনেকটা দূরে আছি। এবং আপনি খুব চমৎকারভাবেই মেনশন করেছেন যে রাজনৈতিক দলগুলোকে আসলে যেটা রাইট সেটা রাইট বলতে হবে, সেটা রং সেটা রং বলতে হবে। এবং সেই ক্ষেত্রে যদি অনেক ক্ষেত্রে তাদের ভোটারের বিরুদ্ধেও যেতে হয় তারপরেও বলতে হবে, কারণ আপনি আরেকটা শব্দ ব্যবহার করেছেন, তারা অভিভাবকের ভূমিকায় থাকে ক্ষমতার জায়গা থেকে। এবং সেই ভাবনাটাই আশা করি যে আমাদের সমাজে প্রতিষ্ঠিত হোক, যে আমাদের রাজনৈতিক দলগুলো নিজেদেরকে যে অভিভাবক হিসেবে দাবি করছে এইটা শুধু দাবিতে যেন সীমাবদ্ধ না থাকে, অভিভাবকের যে দায়িত্ব থাকে এই দায়িত্বেও যেন প্রসারিত হয়। সেই ভাবনা থেকেই আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি গ্লোবালিস্ট পডকাস্টে যুক্ত হয়েছেন আমাদের পক্ষ থেকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য।